আসসালামু আলাইকুম। সোহেল ভাই, কি সাথে সোহেল ভাই নাকি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। ঠিক আছে। তাহলে সবাই আমার কথা শুনতে পাচ্ছে। তাহলে আমরা লেখাপড়া শুরু করে দিতে পারি, হ্যাঁ? আচ্ছা। আমরা একটু খাওয়া যাচ্ছে। গুড। আমি দেলোয়ার দুলাল ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা। এই হচ্ছে আমরা একটু পেছন দিকে কিছু প্রশ্ন দেখে নেই। কোন ধরনের প্রশ্নগুলো আসে? আজকের কনটেন্ট সাধারণত নির্বাচন, রাজনৈতিক দল, গণতন্ত্র এগুলাই। কনটেন্টটাও আমরা দেখে নিতে পারি ১ম পেজে, হোম পেজটা। হোম পেজের কনটেন্টে দেখা যায় বাংলাদেশের নির্বাচন। বিশেষ করে এটা গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমি 5 স্টার টপিকস বলতে পারি। এবং কেন গুরুত্বপূর্ণ এটা বলে দেই। কারণ আপনি যখন ম্যাজিস্ট্রেট হবেন, অ্যাডমিন ক্যাডার বা পুলিশ হবেন, বিশেষ করে যারা ম্যাজিস্ট্রেট হবেন তারা কিন্তু রিটার্নিং অফিসার হিসাবে কাজ করেন। নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেন। যেহেতু তাদের নির্বাচন সংক্রান্ত অনেক কাজ থাকে, এইজন্য আপনি অ্যাডমিন ক্যাডার হইলে আপনার এই বিষয়টা প্রচুর জানা দরকার। এইজন্য আপনার এই কনটেন্টটা কি রেখে দেওয়া হয়েছে। এটাকে বিসিএস এর সিলেবাসভুক্ত করা হয়েছে এই কারণে। কারণ এটা আপনার ফিল্ডে এটার প্রয়োজন আছে। তো সেই হিসাবে এই যে বাংলাদেশের নির্বাচন, এই অংশটা উপরের টপিকটা কনটেন্টটা খুবই ইম্পোর্টেন্ট। নিচের কনটেন্টটা এই 5 স্টার এর তুলনায় 1 স্টার। কখনো আসে, কখনো আসে না। এই হচ্ছে মূল পার্থক্য। তাহলে আশা করি আমাদের এই পার্থক্যটা বোঝা হয়ে গেল। আমরা এখন কিছু প্রশ্ন দেখব। শেষ দিকে কিছু প্রশ্ন আমরা এখন দেখব। ঠিক আছে। তাহলে শেষ দিকে যাই। বিসিএস শেষ। সাথে গালিও খেতে হয়। গালি কেন খাবেন? বিগত সালের প্রসঙ্গগুলো আমরা দেখছি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। গণতন্ত্র মানেই তো নির্বাচন। জনমত যাচাই। নির্বাচন হচ্ছে জনমত যাচাই। গণতন্ত্র মানেই তো জনগণের মতের ভিত্তিতে যে তন্ত্র সেটাই তো গণতন্ত্র। তাহলে গণতন্ত্রের ১ম জিনিসই হচ্ছে নির্বাচন। সেজন্য বলছি নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব। মানে গণতন্ত্রের সংজ্ঞাই তো মূলত পুরো সবকিছু নির্ভর করে নির্বাচনের উপর। এখানে ১ জন, ২ জন, ৩ জন লোক আছি। একটা ডিসিশন নিতে পারছি না, তখন কিসে চলে যাব আমরা? ভোটে চলে যাব। এই ভোটাই তো গণতন্ত্র। মানে অধিকাংশ লোকের যেটা মতামত সেটাই হচ্ছে গণতন্ত্র। তাহলে এর গুরুত্ব সর্বাধিক আমরা সেটা জানি সবাই। বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এটা আমরা একটু পরেই পড়বো। আপনারা জানেন যে নির্বাচন কমিশন গঠন ১১৮ নম্বর অনুচ্ছেদে আছে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। ১১৯ নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে নির্বাচন কমিশনের ফাংশন মানে কার্যাবলী। আমাদের এখান থেকে ১১৮ নম্বর অনুচ্ছেদ থেকে নির্বাচন সংক্রান্ত অনুচ্ছেদগুলো হচ্ছে ১১৮ থেকে আমরা আশা করি আপনারা সবাই জানেন ১২৬ পর্যন্ত। তবে এর মধ্যে গঠনটা আছে ১১৮ নম্বর অনুচ্ছেদে। আর ফাংশনটা আছে ১১৯ নাম্বার অনুচ্ছেদে। আরেকটা আমাদের পড়তে হয় ভোটার হওয়ার যোগ্যতা অযোগ্যতা। এটা আবার আছে ১২২ নাম্বার। এই ৩ টা পড়লে মোটামুটি হয়ে যায়। সংবিধানে বর্ণিত নির্বাচন কমিশনের দায়িত্বাবলী আমি যে এখানে একটু বলে দেই, একটু পর লিখে দিব। গঠনটা সহজ। গঠন প্রক্রিয়া হচ্ছে ৫ জনের বেশি হবে না। একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন আর অনধিক ৪ মানে ৪ এর বেশি হবে না, ৪ এর কম হতে পারে। ১+১ হইতে পারে, ১+২ হইতে পারে, ১+৩ হইতে পারে, ১+৪ হইতে পারে। কিন্তু ১+৫ হইতে পারবে না। এটা হচ্ছে গঠন। একদম সহজ প্রক্রিয়া। ঠিক আছে? এটা হচ্ছে গঠন প্রক্রিয়া। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটা। তাহলে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবে আর অনধিক ৪ জন। আর ফাংশন কার্যাবলীর মধ্যে কার্যাবলী ১১৯ নাম্বার যে ইয়েটা আছে ১১৯ নাম্বার, এটার মধ্যে ১১৯ নাম্বারের ১ আছে, ১১৯ নাম্বারের ২ আছে। ১১৯ নাম্বারের ১ এর মধ্যে ৪ টা কথা বলা আছে। ক, খ, গ, ঘ ৪ টা কথা। যেমন এদের প্রধান ফাংশন হচ্ছে প্রেসিডেন্টের নির্বাচন করা। এদের ২য় ফাংশন হচ্ছে এমপিদের নির্বাচনের ব্যবস্থা করা। এদের ৩য় ফাংশন হচ্ছে নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ করা। আরেকটা ফাংশন আমরা ঘতে দেখতে পাই, একটা ভোটার তালিকা প্রস্তুত করা। এরপর আবার ২ নম্বরে গিয়ে বলা আছে আইন অনুযায়ী অতিরিক্ত আরো অনেক দায়িত্ব। আইন অনুযায়ী অতিরিক্ত আরো অনেক দায়িত্ব। আরো সে অনেক দায়িত্ব পাইতে পারে। এমনকি ইউনিয়ন নির্বাচন আমরা দেখতে পাই। সংবিধানে তো সব দেওয়া নাই। সংবিধানে দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।
এমপিদের নির্বাচন এই দুইটা পর্যন্ত দেওয়া আছে। কিন্তু আমরা জানি এই যে ২ নম্বরে বলে দেয়া আছে আইন অনুযায়ী আরো অনেক নির্বাচন, সেখানেও দেখতে পাই আমরা এই নির্বাচন কমিশনের অনেকগুলা দায়িত্ব থাকে। আমরা দেখি ইউনিয়ন নির্বাচনও করে, সে উপজেলা নির্বাচনও করে, সে জেলা পরিষদ নির্বাচনও করে, এরপর সে পৌরসভা নির্বাচন করে, সিটি কর্পোরেশন নির্বাচন করে, স্পিকার নির্বাচন করে, দুনিয়ার উপনির্বাচন করে, সব করে। এটা হচ্ছে এই ২ অনুযায়ী আরো অতিরিক্ত দায়িত্ব আরকি। আরপিও আসলে আরপিও বলতে জনপ্রতিনিধিত্ব আদেশ। আরপিও বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের যে প্রতি বছর নির্বাচন হয়, এই যে ২০১৮ সালে একটা নির্বাচন হইছে। আবার এই ২৩ সালে আপনার একটা নির্বাচন হবে। এই সকল নির্বাচনগুলা হওয়ার যে আইন, সেই আইনটার নাম হচ্ছে আরপিও। জনপ্রতিনিধিত্ব আদেশ। অর্থাৎ জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আইন, সেই আইনটা কিভাবে হবে? আরপিওর মধ্যে কি থাকে? আমরা যে সংক্ষেপে দেখি আরপিওর মধ্যে থাকে কিভাবে কখন তফসিল ঘোষণা করা হবে। আরপিওর মধ্যে থাকে কতদিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, কতদিনের মধ্যে টাকা দাখিল করতে হবে, জামানত কত হতে হবে, কারা, কারা নিবন্ধন পাবে, কারা, কারা পাবে না। এরপর হচ্ছে আপনার আরপিওর মধ্যে থাকে পোস্টারের সাইজ কত হবে, পোস্টারে কার, কার ছবি ব্যবহার করা যাবে। আরপিওর মধ্যে থাকে কোথায়, কোথায় পোস্টার ব্যবহার করা যাবে, কোথায়, কোথায় পোস্টার ব্যবহার করা যাবে না। প্রিজাইডিং অফিসার, ফার্স্ট ক্লাস অফিসাররা হবে, সেকেন্ড ক্লাস অফিসাররা সহকারী প্রিজাইডিং অফিসার হবে। একজন রিটার্নিং অফিসার থাকবেন। এই যে সকল কিছু, সকল আইন কানুন। তারপর হচ্ছে আপনার কত টাকা সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারবেন। অতঃপর হচ্ছে আপনি কোন, কোন উপায়ে অনুদান নিতে পারবেন, কোন, কোন উপায়ে অনুদান নিতে পারবেন না। এগুলা সবকিছু এক কথায় বলতে পারেন নির্বাচন হয় কোন আইন অনুযায়ী? তাহলে বলতে হবে আরপি অনুযায়ী, শেষ কথা। আপনি যদি একজন এসি হন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হন, ম্যাজিস্ট্রেট হন, আপনি যদি একজন রিটার্নিং অফিসার হন মানে ইওনো হন বা ডিসি হন, তখন আপনাকে কিন্তু এই আরপি অনুসারে সমস্ত নির্বাচনটা এরেঞ্জ করতে হবে। সেই হিসাবে আপনাকে ব্যক্তিগত জীবনে এটা জানতে হবে। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন কমিশনের ভূমিকা, ভূমিকা তো প্রচুর আমরা পড়েছি। এখানে যেটা বলছি ফাংশন সেটাই মূলত হচ্ছে এখানে ভূমিকা। তাহলে আপনি এখানে বলবেন যে ১১৯ নম্বর ধারা অনুযায়ী ১১৯ নম্বর ১ এর ক একে ১ এর ক তে বলা আছে প্রেসিডেন্টের নির্বাচন, খ তে বলা আছে এমপিদের নির্বাচন, গ তে বলা আছে হচ্ছে আপনার সীমানা, আর ঘ তে বলা আছে হচ্ছে আপনার ভোটার তালিকা। এরপর আবার ২ এ বলা আছে আরো অতিরিক্ত দায়িত্ব। আরো অতিরিক্ত দায়িত্বের মধ্যে ওই ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, তারপর হচ্ছে আপনার জেলা পরিষদ নির্বাচন, অতঃপর হচ্ছে আপনার সে পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্পিকারের নির্বাচন, আরো উপনির্বাচন যত নির্বাচন আছে সব নির্বাচনে সে করে থাকে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পর্যবেক্ষক কি, কি ভূমিকা পালন করতে পারেন? এটা আপনারা জানেন যে নির্বাচনের সময় আপনারা জানেন, আশা করি সবাই জানেন। পর্যবেক্ষকদের একটা কার্ড দেওয়া হয়। সে পর্যবেক্ষকরা অনেক ধরনের কাজ করতে পারে। এক হচ্ছে কোথাও কোনো occurrence ঘটলে সেটা খবর দিতে পারে। সে এভাবে নির্বাচনকে সুষ্ঠু করতে পারে। পর্যবেক্ষকদের ফলে সরকারি কর্মকর্তারা একটা চাপে থাকে। কারণ তারা সাংবাদিক হিসেবে পর্যবেক্ষকরা কাজ করতে পারে। তারা ২ পক্ষের ২ পক্ষের অধিকারের মধ্যবর্তী অবস্থানে তারা থাকে। যেমন ধরেন বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে। বিএনপির লোক বের করে দিল, আওয়ামী লীগের লোক থাকলো। তখন এই পর্যবেক্ষকরা কি করবে? এই বিষয়টা প্রতিকারের জন্য তখন তারা যথাযথ কর্তৃপক্ষকে জানাবে যে আমরা পর্যবেক্ষণ করছি, এখানে অবস্থা ভালো না। সাথে, সাথে এটার অ্যাকশন নিবে হচ্ছে রিটার্নিং অফিসার অথবা ম্যাজিস্ট্রেটদেরও সে ফোন দিতে পারে। এভাবে সে নানাবিধ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে রাজনৈতিক দলের গুলোর মধ্যে জোট গঠন নতুন কোনো পদ্ধতি নয়। জোট গঠনের আমি ২-১ টা নমুনা শুধু আমি আপনাদের বলে দেই। এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা জোট গঠনের ২-১ টা নমুনা বললে আপনারা টের পাবেন যে এ পর্যন্ত কতবার জোট আমাদের হয়েছে। আমাদের জোট গঠনের যেই স্টাইলটা, সেই স্টাইলটা ১৯৫৪ সাল থেকে শুরু হইছে। বাংলাদেশ এখন কিন্তু জোটবদ্ধ রাজনীতিতে আছে। ঠিক আছে? এটার একটা ইতিহাস চাইছে। ধরেন ১৯৫৪ সালে আপনি দেখেছেন যুক্তফ্রন্ট। এখানেও কিন্তু ৪ টা দল। তাহলে আমরা ১ম জোট দেখতে পাই যুক্তফ্রন্টে যেখানে কয় দল ছিল? ৪ দল। আচ্ছা। ৫ নম্বরের প্রশ্ন হলে ছোট করে লিখবেন, বড় প্রশ্ন হলে বেশি করে লিখবেন। এরপর আমরা জিয়াউর রহমান আমলে দেখতে পাই ১৯৭৮ সালে। তখন ৫ দল ভার্সাস ৫ দল। ৫ দল ভার্সাস কয় দল? ৫ দল। জিয়াউর রহমানের নেতৃত্বে ৫ দল ছিল। সেই ৫ দলের নেতা ছিল জিয়াউর রহমান। আর এদের হচ্ছে তখন জিয়াউর রহমানের মনে জাগো দল ছিল। জাগো দল। যে জাগো দলটা পরবর্তীতে কি হইছে? বিএনপি হইছে। এই জাগো দল বা বিএনপি এদের নেতা ছিল জিয়াউর রহমান। আর এদিক দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল ৫ দল। এদের নেতা ছিল ওসমানী। এদের নেতা ছিল আতাউল গনি ওসমানী। পরবর্তীতে জিয়াউর রহমান জিতেছে ওই যে নির্বাচনে আপনারা সেটা জানেন। এরপর আমরা আবার জোটবদ্ধ দেখতে পাই ১৯৮৬ সালে এরশাদের আমলে। এই আমলটা ছিল কার? এরশাদের। আগের আমলটাই ছিল জিয়ার আমল। এটা ছিল জিয়ার আমলে ভোট হয়েছে।
জিয়াউর রহমান জিতেছে, এবার এরশাদ আমলে ভোট হবে, এরশাদ সাহেব জিতবে। 1983 সালে আমরা দেখতে পাই আবার জোটবদ্ধ হয়েছে। তখন দেখতে পাই যে 7 দল, এবার বিএনপির নেতৃত্বে ছিল 7 দল, বিএনপি 7 দল মিলায় করছে। আওয়ামী লীগ একটা দল বেশি নিছে, আওয়ামী লীগের নেতৃত্বে এবার এসেছে কয় দল? 8 দল। এখন তো আপনারা জানেন বিএনপির নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, আর এখানে আওয়ামী লীগের নেত্রী হচ্ছে শেখ হাসিনা। এক্ষেত্রে 1986 সালের নির্বাচন বেগম খালেদা জিয়া বর্জন করেছেন, কিন্তু আমরা জোটবদ্ধের একটা ইতিহাস আমরা সেখানে দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই আবার জোটবদ্ধ হয়েছে 2001 সালে। বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে করছে 4 দল, বিএনপি করছে 4 দল, আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছে 2001 সালে। তখন আপনারা জানেন যে বিএনপি ব্যাপক ব্যাপক ভোটের ব্যবধানে জিতেছে। এরপর আরেকটা নির্বাচন 6 হওয়ার কথা ছিল, আপনারা জানেন তত্ত্বাবধায়কের কারণে হয় নাই। এবার নির্বাচন হয়েছে কয় সালে? 8 সালে। বিএনপি করছিল 4 দল, আওয়ামী লীগ 10টা বাড়াইছে, 10টা বাড়ায় আওয়ামী লীগ করছে 14 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল, আর সেটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মহাজোট। করছে 14 দল ভার্সাস বিএনপির নেতৃত্বে 4 দল, এখানেও জোটবদ্ধ। এটাতে আওয়ামী লীগ ব্যাপক ভোটে জিতেছে, বিএনপি মাত্র 32টা আসন পেয়েছে। এরপর আমরা দেখতে পাই যে নির্বাচন হয়েছে সেটা 2014 সালে, যে নির্বাচনটা হয়েছে 14 সালে বিএনপি এসে তাদের দল বাড়াইছে। বিএনপি এবার দল করলো কয়জন? 20 দল। এবার করলো বিএনপি 20 দল, আর আওয়ামী লীগের কত দল রইল? মহাজোট বা 14 দলই রইল। এবার বিএনপি সেই নির্বাচন কি করলো? বর্জন। আওয়ামী লীগ এককভাবে নির্বাচন জিতলো। আর 2018 সালে আসার পর তো কয় দল হয়ে গেছে আমি ঠিক জানিও না, যেটা কামাল হোসেন এদের সহ কয় দল হয়েছে জানি না, তবে অস্তিত্বে 20 দলই আছে, বিএনপি এখনো 20 দলের অস্তিত্বে আছে। ডক্টর কামাল হোসেন সহ কয় দল হয়েছে এটা বোঝা কঠিন। আর আওয়ামী লীগ তখন 14 দলের সাথে আরো ছোটখাটো কিছু যুক্ত হয়েছিল, কিন্তু এখনো আমাদের দেশে মূলত প্রচলিত 20 দল আর 14 দল এটাই প্রচলিত আছে। সামনে চলে এসেছে 2023-এর নির্বাচন, এটা কি হয় এটা সামনেই আমরা দেখার চেষ্টা করব। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার কিভাবে আমরা জোটবদ্ধ নির্বাচনের মাধ্যমে এগিয়ে গিয়েছে। ক্লিয়ার? এবার এখানে বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান রয়েছে? সাধারণত আমরা দল ব্যবস্থা যদি বলি তিনটা, একটা হচ্ছে একদলীয় শাসন, দ্বিদলীয় শাসন, তিন হচ্ছে বহুদলীয় শাসন। তাহলে কাগজে কলমে বাংলাদেশে আপনি এটাই বলবেন, কাগজে কলমে বাংলাদেশে বহুদলীয় শাসন বিদ্যমান, কিন্তু বাংলাদেশে প্রকৃতপক্ষে 2 দলের অস্তিত্ব দেখা যায়। আমরা একটু আগে যে রেকর্ডটা দেখলাম সেখানেও কিন্তু আপনি 2 দলের অস্তিত্ব পাবেন। এই যে দেখেন এখানে 5 দল মূলত বিএনপি, এখানে 5 দল মূলত আওয়ামী লীগের নেতৃত্বে, এখানে 7 দল বিএনপি, এখানে 8 দল আওয়ামী লীগ, এখানে 4 দল বিএনপি, এখানে 14 দল আওয়ামী লীগ। তাহলে আপনাকে এই কথাটা অ্যান্সারে দিতে হবে যে কাগজে কলমে বই পুস্তক অনুসারে সংবিধান অনুসারে আমাদের বহুদলীয় ব্যবস্থা হইলেও বাস্তবে আমাদের দেশে দ্বিদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে প্রশ্নটা। বাংলাদেশে রাজনৈতিক দলের কার্যাবলী সংক্ষেপে লিখি। রাজনৈতিক দলের একটা কার্যাবলী কি হইতে পারে? ধরেন আওয়ামী লীগের কথাই চিন্তা করি। রাজনৈতিক দলের কার্যাবলী এর একটা কি আছে? এদের একটা ইথিক্স আছে। ইথিক্স মানে হচ্ছে নীতি, ঠিক না? এটাকে আমরা কি বলি? দলমত না মতবাদ। তাহলে নিজস্ব মতবাদ লালন করা একটা রাজনৈতিক দলের, নিজস্ব মতবাদ লালন ও পালন দুইটাই। মনের মধ্যে এটা লালন করবে, তারা সেটা পালনও করবে, এবং নিজস্ব মতবাদ তারা কি প্রচার করবে। এটা একটা রাজনৈতিক দলের কাজ। এরপর আমরা রাজনৈতিক দলের কাজ হিসেবে কি দেখি? তারা প্রচুর পরিমাণে সভা করে, সেমিনার করে, প্লে কার্ড করে, ফেস্টুন করে, সবকিছুর মূলে কি? এটা ব্যবহারে জনমত সৃষ্টি করা। এটা হচ্ছে রাজনৈতিক দলের কার্যাবলী। তাহলে এই ফেস্টুন, ব্যানার বোনার সবকিছুর উদ্দেশ্য কি তৈরি করা? জনমত সৃষ্টি করা। জনমত সৃষ্টি করতে গেলে তারা সবার আগে কি করে? এটা আগে লিখলে ভালো হইতো সিরিয়াল অনুযায়ী, কিন্তু আগে যেহেতু মনে পড়ে না আনলে, জাতীয় সমস্যা চিহ্নিত করা। যেমন ধরেন এখন বিএনপি কি নিয়ে? তত্ত্বাবধায়ক। জাতীয় সমস্যা হচ্ছে ভালো নির্বাচন হয় না, তাই তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলছে। তাহলে রাজনীতিবিদদের একটা প্রধান কাজ হচ্ছে জাতীয় সমস্যা চিহ্নিত করা।
বিএনপি এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছে, বিএনপি এখন তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলছে, বিএনপি এখন ভোটের অধিকার নিয়ে কথা বলছে। তাহলে এগুলো হচ্ছে জাতীয় সমস্যা চিহ্নিতকরণ, ঠিক আছে। আর শেখ হাসিনা জাতীয় সমস্যা হিসেবে দেখছে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। সে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে, সে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছে। তাহলে একটা দলের প্রধান কাজ হচ্ছে নিজস্ব মতবাদ প্রচার, লালন পালন, প্রচার, একটা জাতীয় সমস্যা চিহ্নিতকরণ। সেই অনুপাতে পোস্টার মোস্টার ব্যানার ফ্যানার এসব করে সেটা জনমত কি করবে, গঠন করবে। এরপর তারা কি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে প্রধান, কারণ গণতন্ত্র গণতন্ত্র এমন একটা প্রক্রিয়া যেখানে নির্বাচন ছাড়া পুরো তন্ত্রটাই অচল, বাতিল। তাই হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধান কাজ নির্বাচনে কি করা, অংশগ্রহণ করা। এবার যদি নির্বাচনে অংশগ্রহণ আপনি করতে চান আওয়ামী লীগ হইতে, তাহলে আপনি কি করবেন, মনোনয়ন প্রদান করবেন। মনোনয়ন প্রদান, বিভিন্ন লোককে আপনি কি করবেন, মনোনয়ন প্রদান করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারপর হচ্ছে আপনি সকলকে মনোনয়ন প্রদান করবেন। এরপর আপনি রাজনৈতিক দল হিসাবে দুইটা কাজ করবেন। হয় আপনি সরকার গঠন করবেন নির্বাচনে জিতে, আদারওয়াইজ আপনি বিরোধী দল গঠন করবেন। যে কোনো একটা আপনাকে যেতে হবে, আইদার সরকারি দল গঠন অর বিরোধী দল গঠন। এই, আর এখানে যদি বলেন আরেকটা কাজ হচ্ছে সরকারি দলের গঠনমূলক সমালোচনা। যখন সে সরকারি দল হবে, সরকারি দলের গঠনমূলক সমালোচনা, এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক দলের কার্যাবলী। এটা অবশ্য বিরোধী দলের কার্যাবলীর মধ্যেও পড়ে। এই জানেন, বেশিরভাগই আপনারা জানেন 91 পরবর্তী বিরোধী দলীয় রাজনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 91 সালের পর থেকে আমাদের বিরোধী দলীয় রাজনীতিবিদরা কি করে, ঠিক আছে, বর্তমান বিরোধী দলের আসলে কি বৈশিষ্ট্য। এবার আপনি যদি বিরোধী দল তাকান, বর্তমানে এটা বাদ দেন, বর্তমান তো আহ জাতীয় পার্টি, সেটা হিসাব বাদ। বিএনপির আমলটা যদি আপনি চিন্তা করেন, বিরোধী দল মানে কি, নেতিবাচক সমালোচনা। সব সময় নেতিবাচক, মানে বিএনপি মানে হচ্ছে নেতিবাচক সমালোচনা। আওয়ামী লীগ মানেই বিরোধী দলে গেলে নেতিবাচক সমালোচনা। 91 পর থেকে এগুলাই করে। ইতিবাচক তারা কিছুই কি দেখে না, গঠনমূলক সমালোচনা কি করে না, কখনোই করে না। তারপর হচ্ছে মিথ্যা অপপ্রচার। বর্তমান আমাদের বিরোধী দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, মিথ্যা অপপ্রচার। বর্তমানে পরমত সহিষ্ণুতা অসহিষ্ণু। যেমন অন্য মতের প্রতি বিরোধী দল সরকারি মতের প্রতি একমত হইতেই পারে না। সকল নীতির সরকার যত পলিসি নিবে, সরকার যত পলিসি নিবে সকল নীতির বিরোধিতা করবে। এমনকি সরকার যদি কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করে, কেউ আবার রাগ করেন না, যেমন সেতু করবে, খালেদা জিয়া পড়ছে ভেঙে পড়বে, এমনকি উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরোধিতা। অর্থাৎ চাইবেই যেন সেতু ভাঙুক, আওয়ামী লীগও ভাঙুক, প্রয়োজনে 2 কোটি মানুষ মরুক, তবু আওয়ামী লীগের পতন হোক, এরকম। আবার বিএনপির আমলে আওয়ামী লীগ এমন চাইবে। এগুলো হচ্ছে আমাদের বিরোধী দলের 91 পরবর্তী বিরোধী দলের এই কয়েকটা কি হয়ে গেছে, একদম তাদের রক্তে ঢুকে গেছে। নির্বাচন যতই ভালো হোক, কারচুপির অভিযোগ। 2001 সালে বিএনপি, আওয়ামী লীগ মাত্র 62টা আসন পাইছে, বিএনপি সব পাইছে, আওয়ামী লীগ কারচুপির অভিযোগ করেছে। 2008 সালে বিএনপি 32টা আসন পাইছে, আগে আওয়ামী লীগ পাইছে, এবার বিএনপি ব্যাপক কারচুপির অভিযোগ করেছে। তাহলে এদের একটা প্রধান বৈশিষ্ট্য কি, কারচুপির অভিযোগ। এগুলো হচ্ছে বিরোধী দলের আজকে, হ্যাঁ, সব নিজেদের ধান্দা, নিজেদের ধান্দা। আপনারা যারা ভাইয়া ক্যাডার করতে আসছেন, তারা তো নিজেদের ধান্দাই। আমরা যারা ভাইয়া সরকারি চাকরি করতেছি, এত পরিশ্রম করতেছি, সবাই তো নিজেদের ধান্দাই ভাই। হ্যাঁ, সূক্ষ্ম কারচুপি। কি সুদীপ্ত, কথাটা কি মানা গেল? আমাদেরও ধান্দা আছে। হুম, তাহলে থ্যাংক ইউ মাহফুজ। এই হচ্ছে আমাদের প্রশ্নের কিছু ধরন, ঠিক আছে। তা আমরা এখানে আর কিছু প্রশ্ন দেখি, দেখার পর স্লাইডের অংশ আমরা ঢুকবো।
এই প্রশ্ন আলোচনা করলে এই কন্টেন্টের অনেক কিছু আলোচনা হয়ে যায় এই বিষয়। এবার গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত? আপনি বলেন তো দেখি। গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত? প্রত্যেকে একটা ভূমিকা লেখেন। কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটা আপনার মাথায় হিট করে? গণতান্ত্রিক কথাটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। কারেক্ট অ্যান্সার। অধিকারী ভাই আপনার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। গণতান্ত্রিক কথাটা কিন্তু মনে রাখতে হবে। সুদীপ্ত রাজনৈতিক সমমর্মিতা, গঠনমূলক সমালোচনা, নির্বাচন, পরমত সহিষ্ণুতা সবার আগে অ্যান্সার এসেছে। অধিকারী ভাই দিয়েছে ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার। গণতান্ত্রিক বৈশিষ্ট্য হচ্ছে পরমত সহিষ্ণুতা। এখানে আমরা ৫ জন আছি, সিদ্ধান্ত নিতে পারছি না। তখন একটা ভোট দেব। ভোট দেওয়ার পর যেটা জিতে যাবে এটা হচ্ছে পরের মত, অধিকাংশের মত। ওই মতটাকে আমার মেনে নিতে হবে। আমি যে হেরে গিয়েছি মেনে নিতে হবে। এবার যদি আমি বলি যে না ধুত, তো ওরা সব পাড়া, ওরা সব গরু ছাগল, ওরা বুঝে নাই, ভালোটা বুঝে নাই, আমি ভালোটা বুঝি, ওরা ভোট হইলে কি হইব, গরু ছাগলের ভোট ভোট নয়, এসব ভাবলে হবে না। প্রধান কাজ হবে পরমত সহিষ্ণুতা। এরপর শারমিন বলেছেন জনস্বার্থকে প্রাধান্য দেওয়া। হ্যাঁ, এটা অবশ্যই 100% হবে। গণতান্ত্রিক পরিবেশ উন্নয়নের জন্য প্রধান কাজ হবে পরমত সহিষ্ণুতা। ২ হচ্ছে অধিকাংশের মতামতকে মেনে নেওয়া। পাশাপাশি হচ্ছে আপনার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দেওয়া। সরকারের গঠনমূলক সমালোচনা করা, যেন তেন সমালোচনা করা, উন্নয়ন কাজে সরকারকে সহযোগিতা করা। এগুলো হচ্ছে প্রধান প্রধান কাজ। দেশের অর্থনীতির সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ না থাকলে যুক্তি বলুন। তাহলে এটা আপনি কি মনে করেন? হ্যাঁ নাকি না? দেশের অর্থনীতির সাথে রাজনীতির সম্পর্ক আছে? অবশ্যই পুরোটাই। শুধু আছে না, একদম 100%। 100%। দেশের অর্থনৈতিক উন্নয়ন হইতে হইলে রাজনীতি যদি স্টেবল না হয় অর্থনীতি কখনোই উন্নতি হবে না। যে অবস্থায় আছে তা থেকে পিছন দিকে চলে যাবে। এই আমরা প্রশ্নের কিছু ধারা বুঝলাম। এগুলা পুরাতন দিনের। তাই এগুলা আপনারা পইড়া নিয়েন। এগুলা আসলে সহজেই পারবেন। রাজনৈতিক দলের ভূমিকা এটা টিকা আসছিল। টিকাটা আমরা ইতিমধ্যে বলে দিছি। রাজনৈতিক দলের ভূমিকা হচ্ছে পরমত সহিষ্ণুতা। রাজনৈতিক সরকারি দল হলে সরকারি দলের বিরোধী দল হলে সরকারি দলের সমালোচনা করা। আর সরকারি দল হচ্ছে জনস্বার্থের জন্য কাজ করা। এরপর হচ্ছে জনমত সৃষ্টি করা। এরপর হচ্ছে আপনার নির্বাচনে অংশগ্রহণ করা। এরপর উপযুক্ত প্রার্থী মনোনয়ন দেওয়া। অতঃপর হচ্ছে আপনার কখনো সরকারি দল গঠন করা, কখনো বিরোধী দল গঠন করা। যাহা রাজনৈতিক দলের কার্যাবলী তাহাই কিন্তু রাজনৈতিক দলের ভূমিকা। এই। আচ্ছা, এবার আমরা ১ম দিকে যাই। রাজনৈতিক আদর্শ, সরকারের নীতি, সরকারের সাথে অন্য দেশের সম্পর্ক সবকিছু অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। থ্যাংক ইউ। হোম পেজ। এখন থেকে আমাদের ১ম প্রশ্ন, সংবিধানের আলোকে বাংলাদেশের নির্বাচন। আসলে এভাবে কোনো প্রশ্ন হইতে পারে না। বাংলাদেশের নির্বাচন সংবিধানের আলোকে এটা নয়। আমি পরের পেজটায় যাই। এটা হচ্ছে একটা প্রশ্ন। সুন্দর প্রশ্ন। হুম, সুন্দর প্রশ্ন। আচ্ছা, ১ম প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি, সমস্যা নাই। ১ম প্রশ্নটা সংবিধানের আলোকে বাংলাদেশের নির্বাচন, এটা হবে না। হবে নির্বাচন কমিশনের গঠন। এখানে প্রশ্নটা কেমন হয় আমি দেখাইয়া দেই। এখানে শিরোনামটা ঠিক নাই। প্রশ্নটা হবে এরকম। ১, নির্বাচন সংবিধানের আলোকেও আসতে পারে, সংবিধানের আলোকে নাও আসতে পারে। যদি সংবিধানের আলোকে বলে তাহলে আপনাকে কিন্তু 100% অনুচ্ছেদ উল্লেখ করতে হবে। নির্বাচন কমিশনের গঠন। এ হচ্ছে একটা প্রশ্ন। ২ নাম্বার প্রশ্ন। নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের দায়িত্ব। আচ্ছা, যাহা নির্বাচন কমিশনের দায়িত্ব তাহাই হচ্ছে কি নির্বাচন কমিশনের কার্যাবলী। এই ৩ নাম্বার। এরপর হচ্ছে আপনার ভোটার হওয়ার যোগ্যতা। আমি সবকটা প্রশ্ন এখানে সংবিধানের আলোকে বলে দিচ্ছি। সংবিধানের আলোকে থাকলে কিন্তু অনুচ্ছেদ দিতেই হবে। আর সংবিধানের আলোকে না থাকলে অনুচ্ছেদ দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে এই ৩ টা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা বেশি দরকার বলেন আপনাদের, আমি একটু দেখি। থ্যাংক ইউ নেহাল ভাই। কোনটা বেশি দরকার? ১। আচ্ছা। আচ্ছা, সংবিধানে আমরা আগেই বলছি ১১৮ নির্বাচন কমিশন শুরু, ১২৬ এ শেষ। ১৮ নাম্বারটা হচ্ছে নির্বাচন কমিশনের গঠন। এখানে আমরা যা যা পড়ব। ১১৮ নির্বাচন কমিশনের গঠন, ১১৯ নির্বাচন কমিশনের ফাংশন বা কার্যাবলী, এটা বললেই চলবে। ১২২
এখানে হচ্ছে ভোটারের যোগ্যতা, মানে ভোটার হওয়ার যোগ্যতা, এই তিনটা পড়বো। আর 126 হচ্ছে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য। নির্বাহী বিভাগ মানে হচ্ছে কিছুদিন পর পিএম, কিছুদিন পর প্রেসিডেন্ট, কিছুদিন পর সকল ডিসি, সকল সেক্রেটারি, এরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য। এই নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে এটা ঢুকে গেছে 126। তাহলে আমাদের পড়তে হবে এটা, এটা এবং এটা, এই তিনটা বললে হবে। সবার আগে 118 আমরা পড়ছি। তাহলে প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশনের গঠন। আবার লিখি কেন? আবার লিখি হচ্ছে স্লাইডটা যখন আলাদা যাবে তখন আপনি প্রশ্নটা পাবেন না। এভাবে লিখে দিলে আপনি প্রশ্নটাও পাবেন, তখন উত্তরটা স্লাইডের সাথে সম্পৃক্ত করতে পারবেন, আদারওয়াইজ সম্পৃক্ত করতে পারবেন না। তাহলে আপনি লিখবেন সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুসারে, 18 নং অনুচ্ছেদ অনুসারে এই অনুচ্ছেদে বলা হয়েছে, এই অনুচ্ছেদে বলা হয়েছে। আচ্ছা, আপনি যদি ক খ একদম এক্সাক্টলি দিতে চান এক্সাক্টলি দিতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনি যদি ক খ এগুলো আওলায় চাওলায় ফেলেন তাহলে কিন্তু আবার আপনার কি হয়ে যাবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। তাহলে আপনি এখন চিন্তা করে দেখবেন ক খ দিবেন কি দিবেন না, 1 নাম্বার 2 নাম্বার এগুলো দিবেন কি দিবেন না, সেটা হচ্ছে এক ধরনের আপনার বিবেচনা। তো যদি আওলায় ফেলেন তাহলে কিন্তু ঝামেলা, আর যদি না আওলান তাহলে কিন্তু আপনি 1 2 ক খ উপধারাগুলো আপনি সেগুলো দিতে পারবেন। আর আওলাইলে কিন্তু ভুলেও দিবেন না, এটা হচ্ছে আমার প্রথম সাজেশন। তাহলে আমরা দেখি এক অনুসারে, আমি কিন্তু সবই দিয়ে দিই, হ্যাঁ। প্রথমে বলছে যে এখানে ঘটনার মধ্যে আমরা একটু আগে বলছিলাম প্রধান নির্বাচন কমিশনার, এখানে কিন্তু একজন লেখার দরকার নাই, প্রধান তো একজনই হবে। তাই অনেকে আবার একজন লিখেন, একজন প্রধান নির্বাচন কমিশনার, একজন লিখবেন না, এটা বোকামি হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4 জন, অনধিক মানে হচ্ছে অধিক নয়, অনধিক 4 জন কমিশনার থাকবেন, অনধিক 4 জন কমিশনার থাকবেন, মানে নির্বাচন কমিশনার। নির্বাচন কথাটা লিখে দেই, কারণ কমিশনার তো বাংলাদেশে অভাব নাই। তো সেই ক্ষেত্রে আপনি এখানে শর্তটা দেখা দেই, একজন ফিক্সড, এরপর একজনও হতে পারে, একজন ফিক্সড এরপর দুইজনও থাকতে পারে নির্বাচন কমিশন, একজন ফিক্সড তিনজনও থাকতে পারে, একজন ফিক্সড 4 জন থাকতে পারে, কিন্তু একজন ফিক্সড এখানে 5 জন হওয়ার কোনো সুযোগ নাই। কথাটা হচ্ছে এইটা বুঝাইছে। আশা করি এগুলো আপনারা প্লিত ক্লিয়ার ছিলেন। এরা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। আচ্ছা, এখানে সংক্ষেপে লিখলেই চলবে, আপনাকে কিন্তু একদম ভুলো এটা সাধু ভাষায় লিখবেন না, হ্যাঁ, ভুলো সাধু ভাষায় লিখবেন না। চাইবেন এগুলা ডট ডট দিয়ে লিখতে, যদি কেউ পুরোপুরি মনে রাখতে পারেন 1 2 3 4 5 6 তাহলে ভালো, না এলে নাই। এবার দেখেন যদি একটা কমিশনে যদি একজনই প্রধান নির্বাচন কমিশনার থাকে তাহলে তো বুঝতে পারবে ওনার হাতেই সব চলবে। যদি দুইজন দেয়, একজন কমিশনার দেয়, যদি এরকম একজন প্রধান নির্বাচন কমিশনার আর দুইজন কমিশনার দেয়, সেক্ষেত্রে প্রধান বস কে হবে? এই উনি বলেই দিয়েছেন, উনি হবেন সভাপতি। ওনার পাওয়ার সম্পর্কে একবারে মানে নিশ্চিত করে দেওয়া হয়েছে পরের উপদফাতেই, সেটা হচ্ছে একাধিক নির্বাচন কমিশনার থাকলে সিইসি হবেন সভাপতি। সিইসি আপনারা জানেন কে? যদি একাধিক নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নিয়োগ দেন তাহলে সিইসি সভাপতি হবে। সিইসি কে আপনারা জানেন? চিফ ইলেকশন কমিশনার, মানে প্রধান নির্বাচন কমিশনার, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে সিইসি। সিইসি সভাপতি হবেন, এটা হচ্ছে ওনার ক্ষমতা, বিশেষ ক্ষমতা বলতে পারেন। তারপর হচ্ছে যখন থেকে কার্যভার গ্রহণ করবে, ধরেন আজকে তারা কার্যভার গ্রহণ করলো, কার্যভার গ্রহণ হতে 5 বছর হচ্ছে মেয়াদ, 5 বছর ওই পদের মেয়াদ। আজকে যদি গ্রহণ করে তাহলে 5 বছরের জন্য, এ হচ্ছে তাদের মেয়াদ। এরপর হচ্ছে এরা দায়িত্ব পালনের সময় সব সময় কিন্তু স্বাধীন থাকবে, এরা 100% স্বাধীন। এখন বলতে পারেন স্যার বাস্তবে তো এরা স্বাধীন,
এরা কিন্তু কারো অধীন না, স্বাধীন, তবে সংবিধানের অধীন। সিইসি আদার্স কমিশনার এরা স্বাধীন, তবে তারা কিসের অধীন? সংবিধানের অধীন। এখন বলতে পারেন ভাইয়া এরা তো দায়িত্ব তো ঠিকঠাক স্বাধীনভাবে পালন করে না। আসলে তারা স্বাধীনই থাকে। মনে করেন আমার আওয়ামী লীগের প্রতি টান আছে, আমি সিইসি, তাহলে আমার কর্মকাণ্ড বুঝাই যাবে আমার আওয়ামী লীগের প্রতি টান। আপনার বিএনপির প্রতি টান আছে, আপনি সিইসি হয়েছেন, আপনি স্বাধীন, কিন্তু আপনার তো বিএনপির প্রতি টান অটো চলে আসবে। ঘটনাটা হচ্ছে অনেকটা এরকম আর কি। এই ৪ টা হচ্ছে প্রধান। এরপর যদি আপনি আরো পারেন তাহলে আরো ২ টা আছে। এই ১১৮ ধারায় সেই ২ টা আপনি দিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে তাদের যে কর্ম করবে, তাদের কর্মের তো শর্ত থাকবে। কিছু একটা গাইডলাইন থাকবে। এভাবে আপনি করবেন। এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে তাদের কর্মের শর্তাবলী তো সংবিধানে দেওয়া নাই ভাই। তাহলে তাদের কর্মের শর্তাবলী সংসদ আইন, সংসদ পাশকৃত। সংসদ আরো কিছু আইন করবে, যেটি আমরা আরপিও বলেছি বিশেষ করে। সংসদে পাশকৃত আইন দ্বারা তারা চলবে। তাদের কর্ম করতে হচ্ছে আইন দ্বারা, সংসদে পাশকৃত আইন দ্বারা তারা কি করবে? চলবে। তাদের কর্মের শর্তাবলী হবে অন্যান্য আইন, যেগুলো সংসদে পাস হবে এবং সেখানে রাষ্ট্রপতিরও সম্মতি থাকবে, রাষ্ট্রপতির আদেশ থাকবে। ও সমস্ত আইন দ্বারা চলবে। আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে যদি কেউ পদত্যাগ করতে চান, এটা তো আর নির্বাচন কমিশনের গঠনের মধ্যে পড়ে না, আপনার ৬ নাম্বার দরকার নেই। আপনি সর্বোচ্চ যদি পারেন, প্রধানত গঠনটা হচ্ছে আপনার এই ৪ পর্যন্ত হচ্ছে একদম মেইন। ৪ পর্যন্ত দিতেই হবে আপনাকে। এক, প্রধান নির্বাচন কমিশনার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ১ নাম্বারটা। প্রধান নির্বাচন কমিশনার থাকবে এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনার থাকবে, রাষ্ট্রপতি কর্তৃক তারা নিয়োগপ্রাপ্ত হবে। ২ নাম্বার হচ্ছে আপনার একাধিক নির্বাচন কমিশনার থাকলে সিইসি এর সভাপতি হবে। ৩ নাম্বার, কার্যভার গ্রহণ হতে ৫ বছর পদের মেয়াদ হবে। দায়িত্ব পালনে তারা সবসময় কি থাকবে? স্বাধীন থাকবে, তবে তারা সংবিধানের অধীন থাকবে। এরপর বাকিগুলো না বললেও চলবে। ৬ নাম্বারটা লাগবে না। ৬ নাম্বারটা হচ্ছে কিভাবে তারা পদত্যাগ করবে। তারা নিজের স্বাক্ষরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাতে পারবে। এই হচ্ছে নির্বাচন কমিশনের গঠনটা গেল। এবার দেখি কমেন্টস কে কি করেছে। হ্যাঁ, তারা আইনের অধীন। হ্যাঁ ভাইয়া, তারা সংবিধানের অধীন, আইনের অধীন। ঘটনা সত্যি। এখন আসতে হবে কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের এটা অনেকভাবে বলতে পারে। নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচন কমিশনের কার্যাবলী কি? দায়িত্ব, কার্যাবলী। আবার এখানে টুকটাক ক্ষমতাও আসতে পারে। যদি ক্ষমতা আসলে তখন ১২৬ও লাগাইয়া দিবেন। যে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করতে কি থাকবে? বাধ্য থাকবে। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এবার তাদের কার্যাবলীকে আমি ২ টা ক্যাটাগরিতে ভাগ করব। ধারা কত? ধারা না, অনুচ্ছেদ। ১১৯ অনুচ্ছেদ অনুসারে অনুচ্ছেদ অনুযায়ী এই অনুচ্ছেদে বর্ণিত আছে। এই অনুচ্ছেদে যা আছে, এই অনুচ্ছেদে ২ টা আবার উপ অনুচ্ছেদ আছে। সে ২ টা আছে। ১ আর হচ্ছে ২। ঠিক আছে? ১ আর হচ্ছে কি ২, ২ টা আছে। এই ১ এর মধ্যে আবার ৪ টা কথা আছে। ১ এর ক আছে, ১ এর খ আছে, ১ এর গ আছে এবং ১ এর ঘ আছে। এই ২ টা কথা। তাহলে তাদের দায়িত্ব, কার্যবলী। আমি প্রথমে ১ এর ক তে আসলাম, হ্যাঁ? সবার আগে হচ্ছে তারা প্রেসিডেন্ট নির্বাচন করবে। আমি ইংলিশে দিলাম, আপনারা দিবেন রাষ্ট্রপতি। আমি বুঝার জন্য কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। তারা প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠান করবে। প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশনার। তারপর হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের, মানে এমপি পদের, এমপিদের নির্বাচনটা আমরা যেটা দেখি সব সময়, প্রেসিডেন্টের নির্বাচন আমরা দেখি না, কিন্তু এমপিদের নির্বাচনটা তো আমরা দেখি। এমপি পদের নির্বাচন অনুষ্ঠান। আপনারা লিখবেন সংসদ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠান। আমি সহজে বোঝার জন্য এটা লিখছি। এটা কিন্তু আমরা চোখে দেখি, যদিও প্রেসিডেন্ট ইলেকশনটা আমরা চোখে দেখি। এরপর আপনারা জানেন প্রতি বছরে কিন্তু তারা একটা নিকারের একটা সভা হয়। সেই সভায় নির্বাচন কমিশনের লোকেরা থাকে। তারা একটা সীমানা নির্ধারণ করে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। যেমন শরীয়তপুর ১ কোন এলাকা হবে, শরীয়তপুর ২ কতটুকু এলাকা নেওয়া হবে। আমি সংক্ষেপে দিলাম, পুরোটা হবে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। আমি শুধু সীমানা নির্ধারণ দিলাম। এরপর আমরা ৪ নাম্বার দিকে হচ্ছে একটা ভোটার তালিকা প্রস্তুত। ওই অঞ্চলে ভোটার, শরীয়তপুর ১ কতজন ভোটার হবে?
সেটার তালিকা করে কিন্তু নির্বাচন কমিশন এটা ভোটার তালিকা প্রস্তুত। এই হচ্ছে 4টা কাজ বলা আছে তাদের সংবিধান। আর 2 নম্বরে গিয়ে বলা আছে আইন সিদ্ধ মানে আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব। এরপর পার্লামেন্টে আরো অনেক আইন করতে পারে এই সংসদ কর্তৃক পাশকৃত, অর্থাৎ পার্লামেন্টে পাশকৃত আইন অনুযায়ী নির্ধারিত আরো অতিরিক্ত দায়িত্ব অনুসারে নির্ধারিত অতিরিক্ত দায়িত্ব আরো যত দায়িত্ব এই আইন অনুযায়ী আরো যত দায়িত্ব ইলেকশন কমিশনারকে দেওয়া হয়েছে। আর এই আইন অনুযায়ী আমরা দেখতে পাই মূলত এই 2-এর কারণে আমরা দেখতে পাই সে আরো অনেক কাজ করে। নির্বাচন কমিশন আরো কি কি কাজ করে, 2-এর কি কি কাজ আমরা একটা আলাদা পেজে গিয়ে দেখি। আচ্ছা, তাহলে নির্বাচন কমিশনের কার্যাবলী আমি একটু সংক্ষেপে আর একটু দেখে দিই। একের কয়ের অধীনে আমরা দেখলাম একটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, আমরা খতে দেখলাম হচ্ছে এমপিদের নির্বাচন, গতে দেখলাম হচ্ছে আমরা সীমানা, আর ঘতে দেখলাম হচ্ছে আমরা ভোটার। হ্যাঁ, এরপর 2 নম্বরে গিয়ে দেখবো আর অনেক কাজ এই নির্বাচন কমিশনের কার্যাবলী। এই 2 নম্বর কথাটা লেখা রাখবেন, আপনি ফ্ল্যাট ভাবে লিখে দিবেন। যেমন ধরেন তারা একটা রিটার্নিং অফিসার নিয়োগ দেয়, ঠিক আছে, এটা 2 অনুযায়ী এটার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। অনেক কাজ এই 2 অনুযায়ী অতিরিক্ত দায়িত্বের মধ্যে কি কি পড়ে দেখেন, একটা রিটার্নিং অফিসার নিয়োগ দিল। তারপর নির্বাচনের জন্য আপনারা দেখেছেন তারা একটা তফসিল মানে বর্ণনা একটা ঘোষণা করে, তফসিল ঘোষণার পর তারা কি করে, তফসিল ঘোষণার পর প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের পাশাপাশি প্রিজাইডিং সহ অন্যান্য অফিসার নিয়োগ, এগুলা সব করে কিন্তু নির্বাচন কমিশন। এরপর তাদেরকে একটা কি দেয়, ট্রেনিং প্রদান, সকলকে তারা একটা ট্রেনিং প্রদান করে, এই কাজটা করে নির্বাচন কমিশনার। এরপর আমরা দেখতে পাই টাকা দাখিল মানে জামানত গ্রহণ, সকল একটা বিশাল, আমরা এটাকে টাকা দাখিল বলতাম, বিশাল একটা মিটিং নিয়ে এটা করতো, ঠিক না? এরপর হচ্ছে নির্বাচন অনুষ্ঠান, মানে এটাকে নির্বাচন অনুষ্ঠানও দিতে পারেন, এটাকে ভোট গ্রহণও দিতে পারেন। ও এটার আগে আরেকটা কাজ ঘটে, আমি একটু ভুলে গেছি লিখতে। প্রার্থী যাচাই বাছাই, প্রার্থী সে কি দাঁড়াইতে পারবে, বৈধ নাকি অবৈধ, সেগুলা সে যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। এরপর কিন্তু ভোট গ্রহণের পর সে ফলাফল ঘোষণা করে, এটাও করে নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার পর যত মামলা আছে নির্বাচন সংক্রান্ত মামলা হইতে পারে, আমি আপনার কাছে হাইরা গেছি 1 ভোটে, আমি এটা মামলা করে দিলাম, অথবা আপনি ঋণ খেলাপি, আপনি নির্বাচন করলেন, আমি আপনার সাথে 2 ভোটে হেরে গেলাম। এখন আমার কথা হচ্ছে ঋণ খেলাপি নির্বাচনে আসলো কেমনি, এই একটা মামলা করে দিলাম, এই মামলা কিন্তু কোর্টে যায় না, নির্বাচন সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে নির্বাচন কমিশন, ওটা কিন্তু কোর্টে যায় না, সে নিজেই করে। তাহলে কত কাজ এই নির্বাচন কমিশন করে, বোঝা গেল? প্রশান্ত দা, এগুলা প্র্যাকটিক্যালটাকে লেখাপড়ার সাথে মিলাইলে হবে ভাই। ক্লিয়ার নির্বাচন কমিশনের সব ফাংশন। ভাইয়া হাইকোর্টের বিচারপতি যেভাবে সেভাবে অপসারণ করতে হবে। থ্যাংক ইউ রিজভি। এবার আসি ভোটারদের যোগ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভোটারদের যোগ্যতা, ঠিক আছে, ভোটার হওয়ার যোগ্যতা, ভোটার হওয়ার যোগ্যতা সমূহ কি কি, এটা একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, সুন্দর করে 122 নম্বর অনুচ্ছেদ অনুসারে 122 অনুচ্ছেদ
অনুসারে এ অনুচ্ছেদে বর্ণিত হয়েছে অথবা এ অনুচ্ছেদে বলা হয়েছে এখানে আপনি কখ থাকলেও জেনারেলি কখ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, এক আছে, দুই আছে, তিন আছে। দুইয়ের মধ্যে গিয়ে আবার অনেকগুলো আছে, দুইয়ের মধ্যে 5টি শর্ত দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে দুই। একটা আর তিনটা লাগবে না, আমাদের দুই লাগবে। তাহলে আপনি দুই দিলেন, এরপর ক, খ, গ, ঘ এভাবে লিখতে পারবেন। এভাবে লিখতে পারলে উত্তম হয়। আর এইভাবে যদি আওলায় যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার উত্তরটা হবে 122 অনুচ্ছেদ অনুসারে এ অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। কিভাবে তখন লিখবেন আমি সেটা বলে দিচ্ছি। তখন এই দুই দিলেন, এরপর ক দিলেন। ক দেওয়ার দরকার নাই, দুঃখিত, আমি একটু মুছে দেই। দুইটা দিয়ে দেন, হ্যাঁ, দুই দিলেন। এরপরে এইভাবে এভাবে আপনি পয়েন্ট আকারে কি করে যাবেন, পাঁচটা তো, 5টি শর্ত। ঠিক আছে, 5টি শর্ত আপনি তখন বর্ণনা করে যাবেন। আমি সিরিয়ালি লিখে দিচ্ছি, কিন্তু আপনি এইভাবে লিখতে পারবেন ঠিক দিয়ে, যদি আপনি সিরিয়াল ভুলে যান। এক হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা কিন্তু কতে আছে, হ্যাঁ, কতে আছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের নাগরিক। এটা হচ্ছে 1 নম্বর শর্ত, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 নম্বর শর্ত আপনারা সবাই জানেন, 18 বছর বয়স হতে হবে। একদম 18 বছরের লেখা, কিন্তু প্রাপ্তবয়স্ক হতে হবে, এটা একের মধ্যে লেখা, ওটা আমাদের দরকার নাই। এখানে যে 5টা শর্ত আছে এই 5টা শর্ত মুখস্থ রাখতে হবে। 18 বছর বয়স হতে হবে। 3 নাম্বার, পাগল হইলে সে ভোট দিতে পারবে কি পারবে না বলেন তো? পাগল হইলে পারবে না, কিন্তু পাগল, সে পাগল কি পাগল না এটা আমরা বুঝবো কেমনে? জেনারেলি সার্টিফিকেটটা দরকার ছিল, জেনারেলি সার্টিফিকেটটা ডাক্তার দিলে ভালোই তো, কিন্তু এখানে আদালতের কথা বলে দিছে। হ্যাঁ, কোর্টের রায় হতে হবে, আপনারা জানেন সবাই। আদালত কর্তৃক ঘোষিত অপ্রকৃতিস্থ, হ্যাঁ, আদালত কর্তৃক ঘোষিত অপ্রকৃতিস্থ হলে পারবে না। অপ্রকৃতিস্থ হলে পারবে না এই কথাটা লিখতে হবে। আর যদি এইভাবে লিখেন তাহলে আদালত কর্তৃক ঘোষিত অপ্রকৃতিস্থ নয় সেই ব্যক্তি পারবে। অপ্রকৃতিস্থ নয়, তিস্থ নয় কথাটা এখানে উল্লেখ করতে হবে। যারা যারা পারবে আর কি, 18 বছর হইতে হবে, অপ্রকৃতিস্থ নয়, পাগল নয় এরকম হইতে হবে, আবার পাগল হইলে পারবে না। এরপর হচ্ছে, ধরেন আপনি শরীয়তপুর 1-এর অধিবাসী না, তাহলে আপনি শরীয়তপুর 1-এ তো ভোট দিতে পারবেন না। শরীয়তপুর 1-এর যদি অধিবাসী না হন তাহলে তো আর ভোট দিতে পারবেন না। তাইলে আপনাকে কি হতে হবে, নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে, নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে। আর এখানে অনেকগুলা কথা বলা আছে 1972 সালের বিশেষ ট্রাইব্যুনাল অ্যাক্ট বা হচ্ছে আপনার দালাল আইন, অনেকগুলা কথা বলা আছে। এতগুলা কথা না দিয়ে আমি সংক্ষেপে দিয়ে দেই। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত নন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত নন এমন, এটা হচ্ছে সহজ কথা, কিন্তু ইয়ার ভাষাটা কিন্তু এরকম না, সংবিধানের ভাষাটা এরকম না। সংবিধানের ভাষাটা হচ্ছে 1972 সালের কোলাবরেটর অ্যাক্ট, যেটা দালাল আইন, সেই দালাল আইনে সাজাপ্রাপ্ত নয় এমন ব্যক্তি। এই হচ্ছে ঘটনা। তাহলে আশা করি ভোটার হওয়ার জন্য কয়টা শর্ত বলেন তো? তাহলে খালেদা জিয়া কিভাবে 3 আসনে দাঁড়ায়? এটা হচ্ছে কি, যখন আপনার সাজা হয়, সাজা হয় কিন্তু ফাইনাল না। সাজা হইলে আপনার যখন লোয়ার কোর্টে সাজা হয় তখন কিন্তু আপনি বড় কোর্টে আপিল করেন, যখন আপিল করেন তখন আগে সাজা এক ধরনের স্থগিত থাকে। আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সে যদি সাজা স্থগিত করে তাহলে পারবে, সে যদি সাজা স্থগিত না করে পারবে না। যেমন এই মুহূর্তে বেগম জিয়া পারবে না, বেগম জিয়ার আইনজীবীরা বলে পারবে, আর রাষ্ট্রীয় আইনজীবীরা বলে পারবে না। ঠিক আছে, আইনে তো দুই ধরনের কথাই বলে, একটা ফ্যাক্ট ঘটেছে
এক আইনজীবী বলে অপরাধ নয়, একটা ফ্যাক্ট ঘটেছে ওই আইনজীবী আরেক আইনজীবী বলে অপরাধ। তাহলে আসলে আইনে কি, এর মানে হচ্ছে আইন কখনোই কমপ্লিট নয়। এটা মাথায় রাখবেন, আইন কখনোই কমপ্লিট নয়। ও, দাঁড়ানোর কথা বলছেন, হ্যাঁ ওটা আবার আইন আছে ভাইয়া, ওইটা যে আরপিও আইনটা আছে না, আরপিও আইন হচ্ছে দলীয় প্রধান 3 জায়গায় দাঁড়াতে পারবে। দলীয় প্রধান দাঁড়াবে 3টি আসনে, কিন্তু ভোট দিবে 1টি আসনে। ভোট কিন্তু তার 3টি নয়, ভোট 1টি। এবার কি বোঝা গেছে যিনি প্রশ্নটা করেছেন? বুঝছেন বুঝছেন? দাঁড়াবে 3 জায়গায় কিন্তু ভোট দিবে 1 জায়গায়। ওকে, ওটা আরবি অনুসারে তার 3 জায়গায় দাঁড়ানো, দলীয় প্রধানের 3 জায়গায় দাঁড়ানোর ক্ষমতা আছে। আপনারা জানেন কিনা এই যে বর্তমান যে আরপিওটা করছে, সংশোধন করছে 2008 সালে, এটা সংশোধন করছে, 18 সালেও করছে, এটা 8 সালে সংশোধন করছে। আর 8-এর আগে দলীয় প্রধান কত জায়গায় দাঁড়াতে পারতেন জানা আছে আপনাদের? 8-এর আগে দলীয় প্রধান 5 জায়গায়, ঠিক আছে, 5 জায়গায় দাঁড়াতে পারতেন। হুম। কেন দলীয় প্রধানদের এত জায়গায় দাঁড়ানোর সুযোগ দেওয়া, এটার কারণ আছে। কারণ যিনি পিএম হবেন সেখানে কিন্তু বলা আছে না, একজন নির্বাচিত ব্যক্তি হবেন, সর্বোচ্চ গ্রহণযোগ্য নির্বাচিত একজন ব্যক্তি। এই জন্য তিনি রিস্ক নেন না। যদি 3 আসনের 3টাতেই তিনি ফেল করে থাকেন, তাহলে কোনো একটা উপনির্বাচনে তাকে জিতে আসতে হবে। কোন একটা উপনির্বাচনে জিতে আসতে হবে। না, সংসদ সদস্য না হলে হবে না, তাকে উপনির্বাচনে জিততে হবে কম হইলেও। নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য। আমাদের নির্বাচন ব্যবস্থার যে বৈশিষ্ট্য সমূহ সেটা হচ্ছে, দেখেন, এক, সাংবিধানিক, অর্থাৎ সংবিধানের নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের নির্বাচন কমিশনকে নিয়ে 128 থেকে 126 পর্যন্ত ধারা আছে, তাই এটা একটা সাংবিধানিক। আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে স্পষ্ট বলা আছে, সেটা হচ্ছে আপনারা পড়েছেন যে নির্বাচন কমিশনের কার্যাবলী, সেখানে 119 নম্বর ধারায় আপনারা পড়েছেন। সেটা হচ্ছে 119 না, 118 নম্বর ধারায় নির্বাচন কমিশনের গঠন। সেই নির্বাচন কমিশনের গঠনের মধ্যে বলা আছে নির্বাচন কমিশন স্বাধীন হবে। স্বাধীন হলে তারা কেবলমাত্র সংবিধান এবং আইনের অধীন হবে। ঠিক আছে, এই জন্য বলছে স্বাধীন, স্বাধীন ও নিরপেক্ষ। এটা কত নাম্বার বলা আছে? নির্বাচন কমিশনের গঠন, এটা গঠনের বিষয়, সে স্বাধীন না পরাধীন। একটা বডি আমরা তৈরি করলাম, সেই বডিটা স্বাধীন না পরাধীন, এটা গঠনতন্ত্রে বলা থাকবে। তাই এটা হচ্ছে গঠন। 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এক কেন্দ্রিক, আমাদের নির্বাচন কমিশন কিন্তু একটাই। একটাই কিন্তু উপজেলায় দায়িত্ব পালন করে, ইউনিয়নে দায়িত্ব পালন করে তার লোকেরা, কর্মবল। তাহলে আমাদের নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা হচ্ছে এক কেন্দ্রিক। তাহলে শেষ, ওই প্রশ্নটা আসবে না। বাংলাদেশের নির্বাচন কমিশন আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। নির্বাচন কমিশনের গঠন আমাদের পড়া শেষ, নির্বাচন কমিশনের কার্যাবলী আমাদের পড়া শেষ, নির্বাচন কমিশনের দায়িত্ব আমাদের পড়া শেষ, সব পড়া শেষ, ক্ষমতাও পড়া শেষ। এই যে এতক্ষণে দায়িত্ব আইছে, এখানে র্যান্ডম লেখা, আমি যেটা বলে দিয়েছি সেটা পড়েন, এটা পড়ার দরকার নেই। নিবন্ধন প্রাপ্তি, অর্থাৎ আপনি একটা দলীয় নিবন্ধন পাইতে চান। আগে নিবন্ধন যে কোনো দলে অংশগ্রহণ করলে পারতো, 2008 সালে যে নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে সেখানে শর্ত করে দিয়েছে, কিছু শর্ত আপনাকে মানতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তাহলে নিবন্ধনের শর্তগুলো আমরা কি কি, আমরা একটু দেখি। নিবন্ধন প্রাপ্তির শর্ত, আপনি একটা দল করতে চান, চাইলেই পারবেন না। যেমন ধরেন নূরের দল এবার বাতিল করছে, কেন বাতিল করছে? নূর 200 জনের লিস্ট দিছিল, সেই 200 জনের লিস্টের মধ্যে গরমিল পাওয়া গেছে, এই জন্য নূরের দল বাতিল হয়ে গেছে গা। নিবন্ধনের শর্ত, এটা হচ্ছে নির্বাচন রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা 2008 মনে হয়। এই আইনটার নাম মনে হয় রাজনৈতিক দল, আমার পুরোপুরি মনে নাই, এরকমই হবে। রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা 2008, এটাই হওয়ার কথা, তারপর একটু দেখে নিলে ভালো। নিবন্ধন নীতিমালা 2008, আমি একটু দেখি স্লাইডে আছে কিনা। ও হ্যাঁ, আছে আছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, আমি নীতিমালা বলেছি, এটা বিধিমালা হবে, এটুকুই, ঠিক আছে। তাহলে এখানে যে শর্তগুলো আছে, শর্তগুলোর মধ্যে আমি কয়েকটা শর্ত আমি আপনাদের দিয়ে দিই। একটা হচ্ছে, সে স্বাধীন হওয়ার পর, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, স্বাধীন হওয়ার পর প্রথম নির্বাচন হয়েছে 73 সালে। তাহলে এটা বলতে হবে দেশ স্বাধীনতার পর, দেশ স্বাধীন হওয়ার পর, স্বাধীন হওয়ার পর অন্তত একজন এমপি থাকলে,
অন্তত একজন এমপি হয়েছিল এরকম দল হলে, অন্তত একজন এমপি নির্বাচিত হয়ে থাকলে। এই জন্য আওয়ামী লীগের দেখবেন নিবন্ধন পেতে সমস্যা হয় না, কারণ স্বাধীনতার পর থেকে একজন না তাদের শত শত এমপি হয়েছে। বিএনপির জীবনও নিবন্ধনে সমস্যা হবে না, কারণ স্বাধীনতার পর তাদের শত শত এমপি হয়েছে। জাতীয় পার্টির কখনো সমস্যা হবে না। আর জামাতের সমস্যা হবে যুদ্ধাপরাধী হওয়ার কারণে, জামাত আর পারবে না, যুদ্ধাপরাধী হওয়ার কারণে তারা বাতিল হবে। আর বাকি যত আছে যেমন ধরেন কাদের সিদ্দিকী যতই শেষ হয়ে যাক তার কিন্তু নিবন্ধনে সমস্যা হবে না, কারণ তার দলের কি হয়েছিল, এমপি ছিল। গণফোরাম কামালও হয়েছিল, কামালেরও সমস্যা হবে না, কারণ তার একবার না একবার এমপি হয়েছিল। যেমন নূরের দলের আজ পর্যন্ত কেউ এমপি হয় নাই, তাই তার একটু প্রবলেম আছে। এই হলো ঘটনা। গভর্নমেন্টের প্রতিবেদন হয়েছে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করেছে। আর আব্দুর রহিম কিছুটা অ্যাকসেপ্ট করতে পারে ইয়ের কারণে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে। আমি তো বললামই আমি স্বাধীন, আমি নির্বাচন কমিশনার, আপনি আমাকে নিয়োগ দিলেন, আমি স্বাধীন। সংবিধান ছাড়া আমি আর কারো কথা শুনবো না, আমি আইন ছাড়া কারো কথা আমি শুনবো না। কিন্তু শেখ হাসিনা আমার ভাল লাগে, তখন সংবিধান কি আমার আটকাতে পারবে? তখন শেখ হাসিনা আমার যেটা বলবে আমি তো আমার আমার নীতিগুলা তো তার ফেভারে চলে যাবে ভাই। ব্যাপারটা কি বুঝা গেছে? সে স্বাধীন, কিন্তু লাভ কি? ঠিক আছে, দেশ স্বাধীন হওয়ার পর অন্তত একজন এমপি নির্বাচিত হয়েছেন, এরকম হইলে আপনার নিবন্ধনে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনি নির্বাচনে দেন 300 আসন, 300 আসনের মধ্যে মনে করেন 300 আসনের মধ্যে আপনি 5টি আসনে আপনার কি দাঁড় করাইছেন, 5 জন ক্যান্ডিডেট, রহিম, করিম, আকবর, মকবর, চুলবুল, বুলবুল, 6 জনকে আপনি দাঁড় করাইলেন। তাহলে আপনার হিসাব হবে 6টা। এই 6টি আসনে প্রদত্ত ভোটের, এই 6টি আসনে যদি 6টায় দাঁড় করান, এই 6টি আসনে, তাহলে বলতে হবে যে সকল সংসদীয় আসনে ক্যান্ডিডেন্সি, অর্থাৎ যে সকল সংসদীয় আসনে প্রার্থী কি করা হয়েছিল, প্রার্থী মনোনীত করা হয়েছিল, সে সকল সংসদীয় আসনের প্রদত্ত ভোটের 5%, প্রদত্ত ভোটের 5% আপনার দলের পেতে হবে, 5% পেতে হবে। কথাটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? এটা কি ক্লিয়ার হয়েছেন? এই তথ্যটা ক্লিয়ার হয়েছেন? গুড। এবার আপনি যদি এক আসনে দাঁড়ান, যেমন আপনি একটা দল করলেন, আপনার দলের নাম আপনার এই ধরেন এখানে নেহাল ভাই আছে, নেহাল পার্টি, নেহাল পার্টির দাঁড়াইছে, নেহালই দাঁড়াইছে, তাহলে নেহালকে ওই আসনের 5% পাইলে চলো। প্রদত্ত ভোটের, টোটাল ভোটের না কিন্তু, প্রদত্ত ভোটের 5%। তরিকুল বুঝতে পেরেছেন এবার? এবার তরিকুল ভাই আপনি এক আসনে দাঁড়াইলেন, আপনার ভাই আর এক আসনে দাঁড়াইলেন, 2 জন মিলে, আপনার বউ এক আসনে দাঁড়াইলেন, তাহলে আপনার দাঁড়াইলেন 3 আসনে। তাহলে এই 3 আসনে যত ভোট হয়েছে, 3 আসনের মিলে টোটাল ভোটের আপনার দলের 5% পাইতে হবে। আলাদা আলাদা এটাই পাস, এটাই পাস, এটাই পাস, আলাদা আলাদা পাস দরকার হবে না, 3টা আসন মিলে আপনার 5%। এখনো তো নিবন্ধন পাইনি, কেমনে উঠে দাঁড়াও? আচ্ছা, তাহলে আশা করি এই 2 নম্বর নিয়ে আর কারো, এই আইনটা নিয়ে আর কারো কোনো কি নাই, দ্বিমত নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কার্যালয়ের একটা শর্ত আছে। আপনার একটা কেন্দ্রীয় কার্যালয় এবং সেটাকে বলা আছে সক্রিয় থাকতে হবে। একটা কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিই সক্রিয়, মরে গেছে এরকম কেন্দ্রীয় কার্যালয় হলে চলবে না, একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকবে। এবং জেলায় 64 জেলার 1/3 জেলায় আপনার কার্যালয় থাকতে হবে। 1/3 জেলায় হলে 64কে আপনি 3 দিয়ে ভাগ করেন, যে কটা হয় 3/22, আপনি মনে করেন প্রায় 22টি জেলায় আপনার কার্যালয় থাকতে হবে। 1/3 জেলায় প্রশাসনিক ইউনিট থাকতে হবে, 1/3 জেলায় আপনাকে কার্যালয় থাকতে হবে, এবং সেটা সক্রিয়, মৃত কার্যালয় হলে চলবে না। অথবা ধরেন আপনার কেন্দ্রীয় কার্যালয় 1/3 জেলায়, অথবা মনে করেন এই দুইটার একটা নাই, অথবা ধরেন আপনার কি 100 উপজেলায় আছে, অথবা না, এটা হচ্ছে এবং হবে। এবং দেখেন জেলায় তো থাকতে হবে, 22টি জেলায় থাকতে হবে, কম হইল 100 উপজেলা বা থানায় আপনার কিন্তু কার্যালয় থাকতে হবে। কতগুলা শর্ত, কার্যালয় থাকতে হবে। এবার ধরেন এগুলো আপনার নাই, তাহলে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনার এই উপজেলা 100 উপজেলা বা থানার কার্যালয়ের পাশাপাশি, ধরেন কার্যালয় আপনার নাই, তাহলে 100 উপজেলা বা থানার কার্যালয়টা আমি কেটে দিলাম, তখন এখানে কি করতে হবে আপনাকে, ওই 200 লোকের, আপনি যে কোনো 100 উপজেলা বাছাই করলেন অথবা 100টা থানা বাছাই করলেন, এখানে 200 লোকের
200 লোকের সমর্থন সংবলিত দলিল থাকতে হবে, অর্থাৎ 200 লোক সমর্থন করেছে এরকম দলিল আপনার থাকতে হবে। এবার নূরের দল এই কাজটাই করছিল। 100 উপজেলা থেকে সে লিস্ট নিয়ে গেছে যে এই পালং উপজেলার 200 লোক আমাকে সাপোর্ট করেছে, ভেদরগঞ্জের 200 লোক আমাকে সাপোর্ট করেছে, সখীপুরের 200 লোক আমাকে সাপোর্ট করেছে, ঘুষাটের 200 লোক আমাকে সাপোর্ট করেছে। পরবর্তী নির্বাচন কমিশনার হিসাব করে দেখে এই 200 লোকের তো নাম ঠিকানা সব লেখা থাকে। পরে নির্বাচন হিসাব করে দেখলো এই নাম ঠিকানা এগুলো সব ভুয়া। এরপরে তার নিবন্ধনটা কি করে দিল? বাতিল করে দিল। তাহলে আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ, ওই সরকারের না থাকলে, সুনজর না থাকলে নতুন পার্টি নিবন্ধন পাবে না। সুনজর থাকলে তো এই জায়গায় অবজেকশন দিত না। যদি নূরের প্রতি সরকারের সুনজর থাকতো তাহলে এই যে 200 লোকের যে তালিকাটা দিছে সে 100 উপজেলার, এই জায়গাতে সে অবজেকশন দিত না, সে তো যাচাই করতো না। এখন যখন নির্বাচন কমিশনার 200 লোকের নাম ঠিকানা যাচাই করছে, কারণ তার হাতে তো সমস্ত ওয়েবসাইট, আমাদের সকল কিছু কিন্তু নির্বাচন কমিশনের হাতে আছে, তখনই তো আপনার এই ঝামেলা শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, আমরা কিছু না বলি, নুরা সাহেব কতটুকু যাইতে পারেন ইতিহাসে বলে দিবে। আসম আব্দুর রবের মতো লোক এখন ভেলকায় পড়ে রয়েছে, আর সেই জায়গায় নুরা সাহেব কতটুকু আর যাবেন? অতি চালাক মানুষ, কোন একদিন হয়তোবা গলায় দড়ি পড়বে তার। যাক, যারা ভালোবাসেন তারা ভালোবাসেন, আমার কথায় মনোযোগ দিয়েন না। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা ইতিমধ্যে পড়ছি, আমাদের একটা জাতীয় নির্বাচন হয়, আমাদের স্থায়ী নির্বাচন হয়, স্থানীয় নির্বাচন হয়। আমি যদি এই চারটা এইভাবে আছে, এটা আপনারা বুঝবেন এমনি মেধাবী মানুষ। স্থানীয় নির্বাচনকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্থানীয় নির্বাচন শহর ভিত্তিক, 2 স্থানীয় নির্বাচন গ্রাম ভিত্তিক, 3 স্থানীয় নির্বাচন পার্বত্য চট্টগ্রামের স্থানীয় নির্বাচন। শহর ভিত্তিক গুলা যেগুলা মেয়র হয়, যেমন পৌরসভায় একজন মেয়র থাকেন শহর ভিত্তিক, সিটি কর্পোরেশনে একজন মেয়র থাকেন শহর ভিত্তিক। আর গ্রাম ভিত্তিক কি, যেগুলা চেয়ারম্যান হয়, ইউনিয়নে একজন চেয়ারম্যান, উপজেলায় একজন চেয়ারম্যান, আর জেলায় একজন চেয়ারম্যান। এই হচ্ছে আমাদের বিষয়, এগুলো বোধহয় আপনারা পিলিতে পড়ে এসেছেন এবং সবাই জানেন। আর এটা হচ্ছে ইতিহাস। ইউনিয়ন নির্বাচন শুরু হয়েছে 97, উপজেলা নির্বাচন শুরু হয়েছে 98 সালে। ইউনিয়ন নির্বাচনের সদস্য সংখ্যা আপনারা সবাই জানেন আশা করি। ইউনিয়ন নির্বাচন হচ্ছে মোট সদস্য হচ্ছে 9টা ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার থাকে। 9টা ওয়ার্ডে মেম্বার থাকে কয়জন? 9 জন। আবার প্রতি 3টি ওয়ার্ডে একজন নারী থাকে, তাহলে সংরক্ষিত মহিলা কয়জন থাকে? 3 জন। আর একজন থাকে কি, চেয়ারম্যান। তাহলে আমরা ইউনিয়নের ফরম্যাটটা আমরা একটু দেখি। ইউনিয়নের ফরম্যাট দেখেন, একজন পেলেন আপনি চেয়ারম্যান। আচ্ছা, 9টা ওয়ার্ড পাইলেন, 9টা ওয়ার্ডে 9 জন পাইলেন আপনি কি, মেম্বার। আবার এই 9টা ওয়ার্ডকে 1 2 3 1 2 3 1 2 3 এটার জন্য একটা সংরক্ষিত নারী উইমেন মেম্বার থাকে, এটার জন্য আরেকজন উইমেন মেম্বার, এটার জন্য আরো একজন উইমেন মেম্বার। তাহলে এইভাবে সংরক্ষিত শুধু লেডিসই হবে, এরকম থাকে আরো 3 জন। তাহলে মোট কত সদস্য বিশিষ্ট ইউনিয়ন? 13 সদস্য। তাই যদি আসে ইউনিয়ন পরিষদের গঠন লিখো, তাহলে আশা করি আপনি ইউনিয়ন পরিষদের গঠনটা পারবেন। এটা ভাইভাতেও আসে, ইউনিয়ন পরিষদের গঠন বলে। ভাইভাতে ইউনিয়ন পরিষদের গঠনও আসে, ভাইভাতে ইউনিয়ন পরিষদের কার্যাবলীও জানতে চায়। তাহলে আশা করি ইউনিয়ন পরিষদের গঠনটা আপনি ক্লিয়ার। তাহলে বলেন তো ইউনিয়ন পরিষদে কত মেম্বার? গুড। আচ্ছা, আর উপজেলা পরিষদ হচ্ছে আপনার মেম্বার অত ফিক্সড না। উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান, তিনি ম্যানও হইতে পারেন উমেনও হইতে পারেন। 2 নাম্বার একজন ভাইস চেয়ারম্যান, তিনি ম্যানও হইতে পারেন উইমেনও হইতে পারেন। 3 নাম্বার হচ্ছে আরো একজন ভাইস চেয়ারম্যান, এই বেটা উইমেন হবে একদম কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। এর মানে হচ্ছে একজন উইমেন থাকতেই হবে, থাকতেই হবে। এই হচ্ছে ঘটনা।
ঠিক আছে, তাহলে এখানে মেম্বার কত? আমরা পাইলাম একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, আর একজন উইমেন ভাইস চেয়ারম্যান, তাহলে মেম্বার 3। এরপর এর মধ্যে যতগুলা ইউনিয়ন আছে, যেমন ধরেন আপনার একটা উপজেলা, এই উপজেলায় ইউনিয়ন যদি 3টা হয়, তাহলে ওই ইউনিয়নের সব সদস্য উপজেলায় ঢুকবে, ইউনিয়ন চেয়ারম্যান গুলো সব উপজেলায় ঢুকবে। এবার ধরেন এই উপজেলায় 9টা, তাহলে এখানে এই 3 সদস্যের সাথে 9 জন চেয়ারম্যান যুক্ত হবে। এবার ধরেন এখানে ইউনিয়নে 11টা, তাহলে এই 3 জন সদস্যের সাথে 11 জন চেয়ারম্যান যুক্ত হবে। এবার ধরেন ইউনিয়ন 13টা, তাহলে এই 3 সদস্যের সাথে 13টা যুক্ত হবে। তাহলে এখানে আর কিন্তু ফিক্সড না, এখানে আর কি নয়, ফিক্সড নয়। আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। স্লাইডে এটা এই জায়গায় একজন পুরুষ ম্যান্ডেটরি বলেছে। আচ্ছা, এটা একটু ইয়ে করে নেন। আমার জানা মতে ওই জায়গাটা উন্মুক্ত থাকে, তাহলে যেহেতু স্লাইডে একজন পুরুষ বলেছে, কোনো না কোনো বই থেকে উঠাইছে, তাহলে স্লাইড ঠিকও হইতে পারে ভাই, স্লাইড ঠিকও হইতে পারে। একটু দেখে নিয়ে আমি দেখবো না। তাহলে জেলা পরিষদ নির্বাচন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, ওটা অত পড়ার দরকার নাই। আর জেলা পরিষদ নির্বাচন হয় বর্তমানে, এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে জেলা পরিষদের সাথে প্রাচীন কোন কালের মিল আছে, তাহলে হচ্ছে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি বিডি এর মিল আছে। জেলা পরিষদ নির্বাচনে বিডি এর মিল আছে। জেলা পরিষদ নির্বাচনের গঠনটা কি আপনারা বুঝেন নাকি বুঝেন না? যদি গঠন আসে তাহলে আমি বলে দিচ্ছি, জেলা পরিষদ নির্বাচনের গঠন বুঝেন? আচ্ছা, জেলা পরিষদ নির্বাচনের কিভাবে নির্বাচন হয় সেটা বলে দিচ্ছি। ধরেন আমি আমার শরীয়তপুরটা বলি, ঠিক আছে? তাহলে আপনারা বুঝবেন জেলা পরিষদ নির্বাচন। 1 2 3 4 5 6 7, আমার এই 7টা থানা আছে, 7টা থানা। এই 7টা থানার যত চেয়ারম্যান আছে, 7টা থানার যত মেম্বার আছে, সেটা ইউনিয়ন চেয়ারম্যান হতে পারে, ইউনিয়ন মেম্বার হতে পারে, অথবা আপনার উপজেলা চেয়ারম্যান হতে পারে, উপজেলা ভাইস চেয়ারম্যান হতে পারে, যত আছে এই উপজেলার মধ্যে যত আছে চেয়ারম্যান যত মেম্বার, এই উপজেলায় যত চেয়ারম্যান যত মেম্বার, উপজেলায় যত চেয়ারম্যান যত মেম্বার, যত চেয়ারম্যান যত মেম্বার, তারা সবাই ভোট দিবে। ভোট দিয়ে তারপর জেলা পরিষদের কি নির্মাণ করবে? জেলা পরিষদের একজন চেয়ারম্যান তারা নির্বাচন করবে। আর বাকি সব সদস্য, সদস্য কিন্তু ফিক্সড নয়। তাহলে জেলা পরিষদে না, সদস্য এখানে ফিক্সড আছে 15 জন, 15 জন সদস্য। আর 15 জন সদস্য আমাদের সংবিধান অনুযায়ী, আচ্ছা দেখেন, 3 জন যখন মেম্বার ছিল, তখন নারী মেম্বার কয়জন? 3 জন নারী মেম্বার। তাইলে মোটামুটি কত পার্সেন্ট? 33%। সেরকম হচ্ছে যখন 15 জন আপনার জেলা পরিষদের মেম্বার হবেন, তাহলে নারী মেম্বার হবেন কয়জন? 5 জন হচ্ছে উইমেন হতেই হবে। তাহলে এখানে 15 আর 5 কত? 20, এই গেল সদস্য। আর একজন হচ্ছে চেয়ারম্যান, তাহলে মোট 21 সদস্য হবে জেলা পরিষদের গঠন। এটা কিন্তু আমাদের কনফার্ম, আমাদের নির্বাচন বিধিমালায় আছে 33% হতে হবে নারী নেতৃত্ব। 33% কিন্তু হইতেই হবে যে কোনো জায়গায়। ইউনিয়নে যে 9 জন পুরুষ হয়, 3 জন নারী। 15 জন যদি মেম্বার হয়, তাহলে 5 জন নারী। এটা কনফার্ম, একটা পারলে আপনি আরেকটা পেরে যাবেন, অটো পেরে যাবেন 1/3। আর শহর ভিত্তিক নির্বাচন, এভাবে এত বিষয়টা আসে নাই, দেখে নিন সহজ আছে, কিন্তু আসে না সাধারণত। উপজেলাটা আসে, পৌরসভাটা আসে না। রাষ্ট্রপতি নির্বাচনের, তো এটা আমরা দেখি রাষ্ট্রপতি নির্বাচন কে কে হইতে পারে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হবে রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা, রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা, রাষ্ট্রপতি নির্বাচনের কি হবে যোগ্যতা। এর মধ্যে আমি একটু 10 মিনিটের বিরতি দিতে চাচ্ছি, কারেন্ট চলে গেছে, মারাত্মক ক্রাইসিসে আছি। কারেন্ট চলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, একটু বিরতি দেওয়া যায়? 10 মিনিট। ওকে, তাহলে আমরা রিজিউম করব, 8টা 18-তে রিজিউম হবে।
আমরা আবার চলে আসছি, 2 মিনিট বেশি চলে গেছে, আমি টেরও পাই নাই। সবাই কি আপনারা বিরক্ত নাকি? ঠিক আছে, তা আমরা আবার লেখাপড়া শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা, এবার হচ্ছে রাষ্ট্রপতি যে নির্বাচন, এটা আসলে নির্বাচনের ব্যাপার না। নির্বাচনটা তো শুরু হয়েছে 118 থেকে 126 গিয়ে শেষ হয়েছে। এটা মূলত রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি যেখানে আছে, এটা 48 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইয়েতে 48-এর 4-এ আছে। 48-এর 4-এ এটা আছে, রাষ্ট্রপতি যিনি হতে হবে তার বয়স 35 হতে হবে, তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে, আর হচ্ছে এর আগে তিনি অভিশংসিত হন নাই এরকম হতে হবে। এই শেষ, আর কিছু না। এটা হচ্ছে 48-এর 4 ধারা। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, স্ট্র ভোট ওগুলো দরকার নেই। যদি হঠাৎ কখনো আসে যে স্ট্র ভোট কি, তাহলে এটা হচ্ছে বুঝবেন স্ট্র ভোট আসলে কোনো ভোট না, এটা হচ্ছে জনমত যাচাই। স্ট্র ভোট মানে, স্ট্র মানে তো খড়কুটা, আপনারা জানেন। স্ট্র ভোট আসলে কোনো ভোটই না, এটা হচ্ছে এক ধরনের কি জনমত যাচাই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বেসরকারি ভোট যা মূলত জনমত যাচাই কাজ করে। এটা একটা জরিপ। স্ট্র ভোটকে একটা জরিপ হিসেবে আপনি বলতে পারেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ, এটা সর্বোচ্চ আসলে একটা 5 নম্বর টিকা আসতে পারবে। ইতিমধ্যে আমরা এটাকে বলছি নির্বাচন হয় এটা দিয়ে। যত বাংলাদেশে যত নির্বাচন হয়, নির্বাচন তো আমরা দেখছি যে 118-তে কিছু বলা আছে, 119 নির্বাচন সংক্রান্ত হালকা টুকটাক কথা বলা আছে, কিন্তু এখানে তো বিস্তারিত নাই ভাই। বিস্তারিত আছে যে আইনে, সে আইনে হচ্ছে কি, সে আইনটা হচ্ছে আরপিও 1972। ঠিক আছে, আরপিও 1972। এখানে কিছু আইটেম আপনি মনে রাখবেন, যেমন এটা মনে রাখবেন, 3-এর দ্বারা উল্লেখিত বিধানসভাকে নির্বাচন কমিশন তার নিজস্ব পদ্ধতি নির্ধারণ করবে। তারপর 5 বছর পর পর এটাকে সংশোধন করতে পারবে। গণপ্রতিনিধিত্ব নির্বাচন ধারা 7 ধারা অনুসারে নির্বাচন কমিশন এক বা একাধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য নির্বাচনের জন্য একজন রিটার্নিং অফিসার তিনি নিয়োগ দিবেন। প্রয়োজনীয় সংখ্যক তিনি সহকারী রিটার্নিং অফিসারও নিয়োগ করতে পারবেন, এবং এই বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের উপর ন্যস্ত। রিটার্নিং অফিসার তিনি যেভাবে কার্য সম্পাদন করতে চাইবেন এই আইন মেনে তিনি সেভাবেই করতে পারেন। সাধারণত একজন ডিসি রিটার্নিং অফিসার হয়ে থাকে। আর সহকারী রিটার্নিং অফিসারগণ সাধারণত যারা ওই ম্যাজিস্ট্রেট থাকে তারাই হয়ে থাকেন। বিশেষ করে ইউনোরা সহকারী রিটার্নিং অফিসার হয়ে থাকেন। বিশেষ করে বাস্তবতার নিরিখে আমরা এটাই দেখতে পাই, ইউনোরা এই সহকারী রিটার্নিং অফিসার হয়ে থাকেন। এরা হচ্ছে এই কার্যক্রম সম্পাদনা করবেন। এটা 7 ধারায় বলা আছে। অর্থাৎ ডিসির ক্ষমতা বা ইউনোর ক্ষমতা, এটা হচ্ছে এই আরপিওর 7 ধারায় বলা আছে, ডিসি ইউনো ইত্যাদি। আর প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসার আলাদা ভাই। রিটার্নিং অফিসার হচ্ছে সাধারণত ডিসি হয়, সহকারী রিটার্নিং অফিসার ইউনি হয়, আর প্রিজাইডিং অফিসার হয় ক্লাস 1 যারা তারা। আমি আবার এখানে বলেছি একজন হচ্ছে রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার হচ্ছে উনি তো বস হন, উনি সব করেন। যেমন ধরেন আপনি টাকা দাখিল করবেন, এই ডিসির কাছে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে করতে হবে। আপনি জামানত দিবেন, রিটার্নিং অফিসারের কাছে করবেন। আপনাকে ট্রেনিং এর আয়োজন করবে, সেটার সভাপতি থাকবে রিটার্নিং অফিসার। অর্থাৎ ডিসি যা যা করে মোটামুটি নির্বাচনের সকল বস। তারপর হচ্ছে আমরা যারা আছি প্রিজাইডিং অফিসার, আমরা হচ্ছে ফার্স্ট ক্লাস যত বিসিএস ক্যাডার আছে সবাই ওই দিন নির্বাচনের দায়িত্ব থাকে। সেটা হচ্ছে সকলেই। যারা অ্যাডমিন ক্যাডার, ওই যে তারা বললাম, তারা তো থাকে রিটার্নিং অফিসার, আর ইউনোরা থাকে সহকারী রিটার্নিং অফিসার। আর অ্যাডমিন ক্যাডারের বাকি যারা থাকে তারা হচ্ছে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে। এমনকি যারা বিচারক ম্যাজিস্ট্রেট থাকে, জজ থাকে, তারাও ওই দিন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে। তাহলে আমরা দেখতে পাইলাম যাকে, সেটা হচ্ছে একটা নির্বাচনের সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি, একজন রিটার্নিং অফিসার সাধারণত ডিসি হয়ে থাকেন। একজন সহকারী রিটার্নিং অফিসার, তিনি সাধারণত ইউনো হয়ে থাকেন, ব্যতিক্রমও ঘটতে পারে। তারপর থাকে হচ্ছে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটরা 2 ধরনের হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় আর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা দুইজনেই মাঠে থাকে জাতীয় নির্বাচনের সময় যখন প্রচুর ম্যাজিস্ট্রেট দরকার হয়। এরপর থাকে হচ্ছে প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার থাকে কেন্দ্রের দায়িত্বে। প্রিজাইডিং অফিসার একটা কেন্দ্রে, যেমন ধরেন এটা হচ্ছে শরীয়তপুর সরকারি কলেজ কেন্দ্র, এখানের বস প্রিজাইডিং অফিসার। এটা শরীয়তপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্র। এটা হচ্ছে ধরেন মজিদ জরিনা কলেজ কেন্দ্র। এটা হচ্ছে ধরেন প্রাইমারি স্কুল কেন্দ্র। এরকম 15টা 20টা কেন্দ্র আছে একটা উপজেলার মধ্যে। সেই উপজেলার যিনি প্রধান হন তিনি হচ্ছেন উপজেলার প্রধানকে ইউনো, তিনি হচ্ছেন সহকারী রিটার্নিং অফিসার। অর্থাৎ তিনি এই সব কয়টা কেন্দ্রের এক ধরনের বস। আর প্রত্যেকটা কেন্দ্রে যিনি বস থাকেন তিনি একজন প্রিজাইডিং অফিসার থাকেন। তাহলে প্রিজাইডিং অফিসার উনি ফার্স্ট ক্লাস পদমর্যাদার কর্মকর্তা হয়ে থাকেন। এরপর আবার থাকে হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার।
সহকারী প্রিসাইডিং অফিসার সাধারণত সেকেন্ড ক্লাস পদমর্যাদা থাকেন। এরপর হচ্ছে আপনার থাকে পোলিং অফিসার। পোলিং অফিসাররা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এরকম থাকেন। এই এদের নিয়ে হচ্ছে আপনার নির্বাচনটা চলে। তাহলে পুরো জেলার মধ্যে যিনি প্রধান ইনি ডিসি, উপজেলার মধ্যে যিনি প্রধান ইনি হচ্ছে ইওনো বা সহকারী রিটার্নিং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলা সব বলা আছে আরপি অনুসারে। হ্যাঁ, ডিউটি সকল ক্যাডার থেকে, সকল ক্যাডার থেকে 26টা ক্যাডার আছে তো, 26টা ক্যাডারের মধ্যে অ্যাডমিন ক্যাডার সে হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে। তো ম্যাজিস্ট্রেটের কোনো কেন্দ্র থাকে না, যেমন এই কেন্দ্র না, ম্যাজিস্ট্রেট সকল কেন্দ্রে ঘুরে ঘুরে দেখবেন। যারা পুলিশ ক্যাডার থাকে সেই পুলিশ ক্যাডাররাও আপনার আইন শৃঙ্খলা রক্ষা করে সকল কেন্দ্র ঘুরে ঘুরে তারা দেখে। আর এখানে যারা থাকে, যেমন একটা কেন্দ্রের দায়িত্ব যারা থাকবে প্রিসাইডিং অফিসার, পুলিশ ক্যাডার কখনো প্রিসাইডিং অফিসার হয় না, অ্যাডমিন ক্যাডার কখনো প্রিসাইডিং অফিসার হয় না। প্রিসাইডিং অফিসার হয় বাকি আদার্স ক্যাডার, সেটা শিক্ষা ক্যাডার হইতে পারে, পরিবার পরিকল্পনা ক্যাডার হইতে পারে, সেটা মৎস্য ক্যাডার হইতে পারে, কৃষি ক্যাডার হইতে পারে। অন্য যত ফার্স্ট ক্লাস ক্যাডার কর্মকর্তা আছে তারা সবাই এই প্রিসাইডিং অফিসার হয়। এমনকি ব্যাংকার, ব্যাংকের ফার্স্ট ক্লাস অফিসার সে প্রিসাইডিং অফিসার হইতে পারে। বেসরকারি ব্যাংকেরও যারা সিনিয়র অফিসার তাদেরকেও প্রিসাইডিং অফিসার হিসাবে দেয়। বেসরকারি কলেজের প্রভাষকদেরও আপনার প্রিসাইডিং অফিসার হিসাবে দেয়। ওই দিন এত পরিমাণ লোক লাগে। আচ্ছা, আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ ধারা, 19 ধারা আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 5টা ধারা, 5টা ধারা আপনি মুখস্থ রাখবেন। 5টা ধারা আপনার মনোনয়ন বৈধ হয়েছে কি হয়েছে না এটা হচ্ছে 15 ধারায় বলা আছে। তাহলে এই উপধারাগুলো আপনি অত বেশি মুখস্থ রাখবেন না। আপনি 19 ধারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের প্রচুর সংসদ সদস্য আপনারা জানেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, তারা হচ্ছে 19 ধারা বলা হয়েছে। এরপর এটা বললেন প্রতীক বরাদ্দ। 20 ধারায় হচ্ছে প্রতীক বরাদ্দ, 5টা পড়বেন, 5 নম্বরের প্রশ্ন আসবে তো 5টা পড়লে হবে। 20 ধারায় প্রতীক বরাদ্দ। আর এখানে যে কোনো একটা ধারা, 44 ধারা হচ্ছে 30 দিনের মধ্যে নির্ধারিত ফরম নির্বাচনী ব্যয় রিটার্ন, নির্বাচনী ব্যয়। এই নির্বাচনী ব্যয় হচ্ছে আপনার এই 44 ধারা, এই 44 এর খ, 44 এর ক। আচ্ছা, তাহলে এটা দেখে নিন। হ্যাঁ, আর আমরা আচরণবিধি আর পড়লাম না। নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালা ওটা অত বেশি গুরুত্বপূর্ণ না। পরবর্তী নীতিমালা 2018 সালের নির্বাচনের আগে 17 সালে এটা প্রণয়ন করা হয়েছে। কারা কারা নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন, যেমন ধরেন নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসএসসি পাস হতে হয়। এটা আমার অবাক লাগে, মাত্র এসএসসি পাস। আমি কয়েকটা দিয়েছি। বাংলাদেশের নাগরিক হতে হবে, তারপর হচ্ছে এসএসসি পাস হতে হবে। এক পর্যবেক্ষক হতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2 নাম্বার 18 বছর আপনাকে হতেই হবে পর্যবেক্ষক হতে হলে, পর্যবেক্ষক হতে হলে। 3 নাম্বার হচ্ছে আপনাকে কমপক্ষে এসএসসি পাস, কমপক্ষে আপনাকে এসএসসি পাস হতে হবে। হচ্ছে দলীয় পদ থাকলে হবে না, দলীয় পদধারী হইলে আপনি নিরপেক্ষ হইতে পারবেন না, পর্যবেক্ষক হতে পারবেন না। কি হচ্ছে এটা কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে নিবন্ধিত হতে হবে, কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে আসতে হবে। এগুলা যদি হন তাহলে আপনি নির্বাচনে কি হইতে পারবেন, পর্যবেক্ষক হইতে পারবেন। ওই যে আবার পর্যবেক্ষক হওয়ার যোগ্যতা, এখানে মূলত প্রশ্নগুলো আছে। এই প্রশ্নটা এখানে একটা প্রশ্ন, বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সটা দুঃখিত, আমি 18 দিয়েছিলাম, কেটে দিচ্ছি, আমার একটু ভুল ছিল। এটা হচ্ছে 25 হতে হবে, বয়স 25। তাহলে বয়সটা 25 হতে হবে। আর হচ্ছে আপনাকে এসএসসি পাস, কম হইলে এসএসসি পাস বা সমমানের পাস হতে হবে। আর প্রার্থী হবার যোগ্যতা আপনাকে থাকতে হবে। আর কি কি কারণে বাতিল হইতে পারে ওটা দরকার নাই, এটা পড়ে নেন, এটা একটা 5 নম্বরের প্রশ্ন হইতে পারে। তাহলে আমরা দেখলাম কি কি দেখলাম, একটা হচ্ছে বিডির নাগরিক দেখলাম, বয়সটা নট 18, বয়সটা হতে হবে 25, সেটা আমরা দেখলাম। এসএসসি পাস হতে হবে, পাশাপাশি হচ্ছে তার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা। প্রার্থী হওয়ার একজন প্রার্থী হইতে যে সমস্ত যোগ্যতা, যেমন আপনি একজন ঋণ খেলাপি, তাহলে আপনি কিন্তু পর্যবেক্ষক হইতে পারবেন না, প্রার্থী হইতে পারবেন না। আপনি একজন দণ্ডিত আসামি, 2 বছরের বেশি সাজা পেয়েছেন, তাহলে আপনি প্রার্থী হতে পারবেন না, আপনি কিন্তু নির্বাচনে পর্যবেক্ষক হইতে পারবেন না। আপনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, আপনি প্রার্থী হতে পারবেন না, আপনি নির্বাচনে পর্যবেক্ষক হইতে পারবেন না। অর্থাৎ যে সকল কারণে প্রার্থী হতে পারবে না সে সকল কারণে নির্বাচনী পর্যবেক্ষক হতে পারবে না।
তাহলে ইতিমধ্যে কিন্তু আমি কয়েকটা কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে প্রার্থী হওয়ার অযোগ্যতা। এটা হচ্ছে সেম সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা আছে যে কতগুলো, সেগুলার মতো আরকি। সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা আছে ৭ টা। সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা মোট ৭ টি। কয়টি? ৭ টি। দেখে নিয়েন। এখন দেখি আমরা এখানে কি চাই? সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নাগরিকের ভূমিকা। এগুলো খুব সহজ জিনিস, এগুলো আপনারা পারবেন। সরকার আর নাগরিকের কি ভূমিকা? আপনি নাগরিক হিসাবে কি করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য? সেটাই। এক হচ্ছে আপনি যখন সরকার প্রধান তখন আপনি কি করবেন না? যে নির্বাচনে আছে নির্বাচনে আপনি হস্তক্ষেপ করবেন না। আপনি যখন সরকার প্রধান আপনি হস্তক্ষেপ করবেন না। এরপর হচ্ছে নির্বাচন কমিশনারের প্রচুর জনবল লাগতে পারে। সেই জনবল আপনি কি করবেন? নির্বাচন কমিশনার যেমন জনবল চাইবেন সেরকম জনবল আপনাকে নিয়োগ করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ। যখন নির্বাচন কমিশনার পুলিশ চাইবে পুলিশ দিতে হবে, ডিসি চাইবে ডিসি দিতে হবে, ম্যাজিস্ট্রেট চাইবে ম্যাজিস্ট্রেট দিতে হবে। নির্বাচনে সামরিক বাহিনী মোতায়েন না করাই ভালো। গণতান্ত্রিক পরিবেশে না করাই ভালো। এ কথাই বলছি। তাহলে এই হচ্ছে সরকারের করণীয়। আর জনগণের কি করণীয়? এখানে তো নাগরিকের ভূমিকা দেয় নাই। নাগরিকের ভূমিকা। আচ্ছা বলেন তো নাগরিক হিসাবে নির্বাচনে আপনার ভূমিকা কি? একটা ভূমিকা সবাই বলেন। নাগরিকের ভূমিকা। দেখি আপনাদের মাথা থেকে বের হয়ে আসুক। গুড, পাওয়া গেছে। ওহ! সবাই দিচ্ছে ভোট দেওয়া। অ্যান্সার কিন্তু ঠিক। শুধু ভোট প্রদান না। এক হচ্ছে ভোটে দাঁড়ানো। ভোটে দাঁড়ানো এটা হচ্ছে ভূমিকা। নাগরিক হিসাবে যদি আমরা কেউই না দাঁড়াই তাহলে ভোট দিবেন কারে? হ্যাঁ, এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। হুম, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। আর কি বলেন তো? ৩ নির্বাচনী আইন মেনে চলা। গেলেন ভোট দিয়া একাধিক দিয়া দিলেন। ভোট দিতে গেলেন ইচ্ছামতো ভোট দেওয়া শুরু করলেন। হ্যাঁ, নির্বাচনী আইন মেনে চলা। নাগরিক হিসেবে আমাদের যা কর্তব্য। শৃঙ্খলা বজায় রাখা। এগুলো হচ্ছে নাগরিকের ভূমিকা আরকি। এগুলা পারবেন, সহজ জিনিস। নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তি এনআইডি দরকার নাই, নিষ্প্রয়োজন এটা প্রশ্ন। এটা হচ্ছে স্মার্ট এনআইডি। এসএনআইডি মানে হচ্ছে স্মার্ট এনআইডি। এটা এভাবে পরীক্ষায় আসবে না, এটাও দরকার নাই। ইভিএমটা একটু দরকার আছে। ইভিএম সর্বপ্রথম ইভিএম শুরু হয়েছে কোথায়? যুক্তরাষ্ট্রে। আর বাংলাদেশে শুরু হয়েছে কোথায়? ৭ সালে। আমেরিকায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ইভিএম এর ইতিহাসটা একটু দিবেন। বাংলাদেশে শুরু হয়েছে ৭ সালে, যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ১৯৬৪ সালে। আচ্ছা। সবার আগে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে ১৯৬৪ সালে। ইউএসএ ১৯৬৪। এরপর শুরু হয়েছে বিডিতে ইভিএম শুরু হয়েছে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তবে সেটা জাতীয় নির্বাচনে নয় কিন্তু। বিডিতে ২০০৭ সালে হচ্ছে একটা অফিসার্স ক্লাব আছিল। ওই ক্লাবের যে নির্বাচন হয়েছিল সেখানে সর্বপ্রথম কি করা হইছে? সর্বপ্রথম সেখানে এই ভোটটা গ্রহণ করা হইছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর আমাদের দেশে ২০১০ সালে করা হইছে। এরপর আমাদের দেশে জাতীয় নির্বাচনে করা হইছে ২০০০ কত সালে? ১০ সালে। মনে হয় ২০১০ সালে এই যে চট্টগ্রাম সিটি নির্বাচনে সর্বপ্রথম ইভিএম ১৪ টি কেন্দ্রে কি করা হইছে? ইভিএম শুরু করা হয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা দেখতে পাই ২০২৪ সালের নির্বাচনে হওয়ার কথা, ১৮ সালে হওয়ার কথা ছিল, হয় নাই। এই হচ্ছে ঘটনা। তাহলে খুব সহজ। ইভিএম এর ইতিহাস সবার আগে ইউএসএ তে ১৯৬৪। তারপর বিডিতে ইভিএম ব্যবহার শুরু ২০০৭। তবে সেটা জাতীয় নির্বাচনে নয়। এরপর হচ্ছে বিডিতে যে ইয়াতে কি যেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুরু। তারপরে সে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুরু কত সালে? ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিসিসি। এই সিসিসি তে শুরু ২০১০ সালে। এরপর আমাদের এখানে যত ইভিএম ব্যবহার হয়েছে আংশিক। সারা বাংলাদেশে ইভিএম ব্যবহৃত হয়। এরপর যদি আসে কখনো ইভিএম কিভাবে কাজ করে? ইভিএম এর ২ টা জিনিস আছে। ইভিএম ২ টা ফাংশনে কাজ করে। একটা হচ্ছে ভোটিং ফাংশন আর একটা কন্ট্রোলিং ফাংশন। এক হচ্ছে আমাকে ভোট দিতে হবে। আর হচ্ছে আমি যে ভোট দিলাম সে হিসাব করবে। তার জন্য আমার একটা কন্ট্রোল ইউনিট লাগবে।
তাহলে ইভিএম এর ফাংশন দুইটা, কন্ট্রোল ফাংশন আর ভোট ফাংশন। আমরা একটু দেখি ইভিএম মূলত দুটি যন্ত্রের সমন্বয়ে কাজ করে। ঠিকই আছে। এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর এটা হচ্ছে ভোটিং বা ব্যালটিং ইউনিট। এইভাবে হচ্ছে ইভিএম কাজ করে। এটাও মনে হয় মোটামুটি আমাদের নিষ্প্রয়োজন। ইভিএম এর উপকারিতা অপকারিতা যদি আসে, সুবিধাটা একটু দেখেন আর অসুবিধাটা একটু দেখেন। আমাদের আরেকটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দল। আমরা সেটাই চলে যাব। আচ্ছা, এখানে প্রশ্নটাকে আমরা একটু দেখে নেই। নাগরিকের ভূমিকা। ভোটার তালিকা প্রণয়নে আমরা আগেই পড়ছি, নির্বাচনী আচরণবিধি অনুসরণ করা সেটা আমরা পড়ছি। ভোটে ক্যান্ডিডেট হওয়া এটাও নাগরিকের কর্তব্য। ভোট প্রদান করা নাগরিকের কর্তব্য। আচরণবিধি মেনে চলা নাগরিকের কর্তব্য। শৃঙ্খলা বজায় রাখা নাগরিকের কর্তব্য। যোগ্য প্রার্থী বাছাই করা সেটাও নাগরিকের দায়িত্ব কর্তব্য। এই যে বিবেকবান ভোটার হওয়া মানে হচ্ছে আর এগুলা নিষ্প্রয়োজন, এটা আসবে না। এটা কখনোই আসবে না গণতন্ত্র রাজনীতির ধারণা, কখনোই আসবে না। আসতে পারে রাজনীতি কাকে বলে সেটা। প্রাচীন যুগে গণতন্ত্র নিষ্প্রয়োজন, মধ্যযুগে গণতন্ত্র নিষ্প্রয়োজন, এগুলো আমি প্রয়োজনীয় মনে করি না। গণতন্ত্রের বৈশিষ্ট্য দরকার নাই। এটা হচ্ছে দেখি শিরোনাম কি, গণতন্ত্রের ক্রমবিকাশ, এটাও দরকার নাই। যদি কেউ বিদ্যুৎসাহী হন তাহলে উনি একটু এটা স্লাইডটা পড়ে নেন। এটা কোন একটা বই থেকে স্লাইডটা দাম করে উঠায় দিছে, ঠিক আছে? যিনি স্লাইডটা তৈরি করেছেন তিনি হয়তোবা কোনো একটা বই দেখেছেন, পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে তিনি উঠিয়েছেন। বিভিন্ন দেশে গণতন্ত্রের ধরন এটা পড়বে। প্রত্যক্ষ গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র, গণতন্ত্রের যে প্রকারভেদ এটা আমাদের পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ধুর, একটু ওয়েট করেন 1 মিনিট। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, প্রত্যক্ষ গণতন্ত্র এখন পৃথিবীতে তেমন নাই বললেই চলে। যখন নাগরিকরা সরাসরি কার্যক্রমে অংশগ্রহণ করে সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। কিন্তু আমাদের দেশে আসলে সরাসরি কার্যক্রমে নাগরিকরা অংশগ্রহণ করে না, কারণ আমাদের কোটি কোটি মানুষ আছে। এই কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ সরাসরি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। তারা একজন এমপি নির্বাচন করে। এই এমপিরা গিয়ে আমাদের 300 জন এমপি আর 50 জন মহিলা, তারা প্রতিনিধিত্ব করে এই জনগণের, কোটি কোটি জনগণের। তাহলে এই গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। যদি কখনো প্রশ্ন আসে, আলাদা প্রশ্ন আসবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কি, সুতরাং এটা একটু মনে রাখলেই চলবে। এই প্রতিনিধিত্ব গণতন্ত্রকে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসি নয়, এটা একটি ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা পরোক্ষ গণতন্ত্র বলে। তাহলে প্রশ্ন আসতে পারে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কি, অথবা প্রশ্ন আসতে পারে পরোক্ষ গণতন্ত্র কি। তাই এই দুইটাকে আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা আমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে? আর সংসদীয় গণতন্ত্র যদি পড়েন এটাও পড়েন। ইসলামী গণতন্ত্র আমাদের দেশে বিদ্যমান নাই। আর যে সংসদীয় গণতন্ত্র, যে আইনসভাকে অধিক ক্ষমতা দেওয়া হয় তাকে সংসদীয় গণতন্ত্র বলে। বাংলাদেশে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র দুইটাই বিদ্যমান, ঠিক আছে? এই যে দেখেন, যেমন বাংলাদেশ, যেমন বাংলাদেশ। তাহলে আমরা পড়তে হবে আমাদের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এটা পড়লেই হবে, বা সংসদীয় গণতন্ত্র এটা পড়লেই হবে। বাংলাদেশে গণতন্ত্রের উদ্ভব, এটা সাধারণত ইতিহাসটা জীবনেও আসবে না, আর যদি আসতেই চায় তাহলে আপনারা এই 1935 সাল থেকে দেওয়া শুরু করবেন। কারণ 1935 সালে একটা ভারত শাসন আইন হয়েছে। ভারতবর্ষের প্রথম নির্বাচন হয়েছে 1937 সালে। এরপর আমরা দেখতে পাই 1946 সালে 11টি প্রদেশের নির্বাচন হয়েছে। এরপর আমরা দেখতে পাই 1954 সালে 47 সালে একটা নির্বাচন হয়েছে, 1947 সালে। এরপর আমরা দেখতে পাই 1954 সালে আমাদের দেশে আরেকটা নির্বাচন হয়েছে। এরপরের নির্বাচন আমাদের কত, 1970 সাল। যদি গণতন্ত্রের উদ্ভব আসে, গণতন্ত্রের বিকাশ আমাদের আসে, তাহলে এইভাবে আপনি ডাইরেক্ট দিয়ে দিবেন। কত সাল, 1935 সাল কিন্তু নির্বাচন নয়, 1935 সাল ভারত শাসন আইন। তাহলে ভারতবর্ষের প্রথম নির্বাচন 1937, এরপর 1946 সালে একটা নির্বাচন, 1947 সালে দেশভাগের পর, 1954 সালে পাকিস্তান আমলে, 1970 সালে পাকিস্তান আমলে। এরপর আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর সময় থেকে 1973 সালে, এরপর জিয়ার আমলে 1900 কত সালে, 78 সালে। এভাবে ধারাবাহিকভাবে আপনি বর্ণনা করে যাবেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হয়ে যাবে। গণতন্ত্রের বর্তমান অবস্থা মোটামুটি নিষ্প্রয়োজন। রাজনৈতিক দলের কার্যাবলী, আমি এটা আপনাকে বলে দেই। এটা মনে হয় আগে বলছিলাম নাকি না, রাজনৈতিক দলের কার্যাবলী আগে ব্যাখ্যা করছি ভাই? তা একটু সংক্ষেপে বলে দিই, আগে ব্যাখ্যা করছি কিনা। মনে হয় প্রশ্নের অংশটা একটু ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা, তাহলে আমি বলি রাজনৈতিক দলের সবার আগে হচ্ছে তাদের একটা মতবাদ প্রচার করবে। তাদের একটা কি থাকবে, মতবাদ থাকবে। যেমন আওয়ামী লীগের মতবাদ ধর্মনিরপেক্ষতা,
বিএনপির মতবাদ জাতীয়তাবাদ, তাহলে একটা মতবাদ তাদের প্রচার থাকবে। তারপর তারা জাতীয় সমস্যা চিহ্নিত করবে। জাতীয় সমস্যা চিহ্নিতকরণ। জাতীয় সমস্যা চিহ্নিত করার পর প্রচুর পরিমাণে সভা সমাবেশ মিটিং করবে। সভা সমাবেশ মিটিং এর মূল উদ্দেশ্য কি বলেন তো? মূল উদ্দেশ্য হচ্ছে কি? জনমত গঠন। জনমত গঠন। এরপর তারা কি করবে? এরপর তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন ছাড়া কখনো রাজনৈতিক দল হতে পারে না। নির্বাচনে অংশগ্রহণ। এরপর হচ্ছে মনোনয়ন প্রদান। তারা তাদের সদস্যদের মনোনয়ন প্রদান করবে। এরপর তারা কি করবে? হয় জিতবে বা হারবে। যদি জিতে তাহলে রাজনৈতিক দল হিসাবে সে সরকারি দল গঠন করবে। আর যদি সে হেরে যায় তাহলে সে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল গঠন করবে। এই হচ্ছে রাজনৈতিক দলের কার্যাবলী। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। এখনো বলে দিলাম ভাই, 1 মিনিটের মধ্যে শেষ। এবারে শিরোনাম হচ্ছে রাজনৈতিক দল আমাদের দেশের, এটা আমরা আগেই বলছিলাম। শাসন ব্যবস্থা একদলীয় হইতে পারে, শাসন ব্যবস্থা দ্বিদলীয় হইতে পারে, শাসন ব্যবস্থা বহুদলীয় হইতে পারে। যদি বলা হয় কোন দলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান, তাহলে আপনি বলবেন বাংলাদেশে আইন অনুযায়ী বহুদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান, কিন্তু আমরা বাংলাদেশে দ্বিদলের শাসন ব্যবস্থা দেখতে পাই। তখন আপনি ব্যাখ্যা দিবেন দ্বিদলের শাসন ব্যবস্থা কেমনে দেখতে পান। এরপর বলবেন 1978 সালে বিএনপির নেতৃত্বে 5 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 5 দল। 1986 সালে বিএনপির নেতৃত্বে 7 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল। তারপর আমরা দেখতে পাই 2001 সালে বিএনপির নেতৃত্বে আমরা দেখতে পাই কয় দল? 4 দল। এরপর দিবেন 2008 সালে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দেখতে পাই 14 দল বা মহাজোট। এইভাবে। এরপর 2018 সালে বিএনপির নেতৃত্বে 20 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল। এই ব্যাখ্যাটা দিয়ে দিবেন, তাহলে জেনারেলি আমরা দেখতে পাই, প্রতিবারই দেখতে পাই হয় বিএনপির নেতৃত্বে নাইলে আওয়ামী লীগের নেতৃত্বে। তাই বাংলাদেশের সংবিধান অনুসারে বহুদলীয় হইল, বাস্তবে বাংলাদেশে দ্বিদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। ক্লিয়ার ভাইয়া? বুঝা গেছে এটা? গুড। এই কথাটা লিখে দিতে হবে। বাংলাদেশের দ্বিদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় শাসন ব্যবস্থা। শেষ। রাজনৈতিক সামাজিকীকরণ নিষ্প্রয়োজন। ডানপন্থা বামপন্থা এগুলা একটু দেখে নিয়ে নিচ থেকে, এভাবে প্রশ্ন আসে না কখনো। রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক দলের আদর্শ। রাজনৈতিক মেরুকরণ হইতে পারে বামপন্থা হইতে পারে, ডানপন্থা হইতে পারে। বামপন্থা মানে উদারপন্থী, ডানপন্থী মানে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা পরমত সহিষ্ণুতা নাই, মেরে লাও কাটতে লাও, আল্লাহর জমিনে আর কারো বসবাসের জায়গা নাই, ঠাই নাই, আল্লাহর জমিন আল্লাহর আকাশ বাতাস থাকা যাবে না, মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, এরা হচ্ছে ডানপন্থী। যারা উদারপন্থী, পৃথিবীর সকল মানুষ একসাথে বসবাস করবে, সকল সৃষ্টির এই গুরুত্ব আছে, সকল সৃষ্টি একজন ঈশ্বর তৈরি করেছেন, এটা হচ্ছে উদারপন্থীদের বৈশিষ্ট্য। সেটা হচ্ছে উদারপন্থীদের বৈশিষ্ট্য। অনেক পড়া তো। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আমার বলা নিষ্প্রয়োজন। বিএনপির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ও মূলনীতি। আওয়ামী লীগের মূলনীতি কয়টা বলতে পারেন? আওয়ামী লীগের মূলনীতি 4টি। বাংলাদেশের রাষ্ট্রের যাহা মূলনীতি আওয়ামী লীগের সেম মূলনীতি। যদি কখনো আসে এখন তো আওয়ামী লীগের আমল, তো বিএনপিটা তো আসবেই না। যদি আসে আওয়ামী লীগের মূলনীতি সমূহ আলোচনা করো, তাহলে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র। আশা করি আওয়ামী লীগের মূলনীতি 4টা আপনাদের পড়া শেষ। ক্লিয়ার? নেতৃত্ব ক্ষমতা লাভ। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সমূহ পারবেন। বিএনপি আওয়ামী লীগের আমলে জীবনও পড়বেন না, কোনোদিন আসবে না। প্রধান রাজনৈতিক দল নেতৃত্ব ক্ষমতা লাভ পড়বেন না। জাতীয় পার্টি পড়বেন না। রাজনৈতিক দল সমূহ রাজনীতিতে ভূমিকা এগুলো পড়বেন না। আল্লাহ রে, এটা তো জীবনও পড়বেন না, পড়াই যাবে না, এটা বললে তো সমস্যা। আর প্রধান রাজনৈতিক দল সমূহ জাতীয় পার্টি জীবনও পড়া যাবে না। সরকার ও বিরোধী দলীয় সম্পর্ক। সরকার আর বিরোধী দল একজন আরেকজনের বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করবে। সরকার, সরকার বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করবে। জনগণের জন্য যা পজিটিভ সে সকল অধিকার গুলা বাস্তবায়ন করতে সহায়তা করবে।
এরপর হচ্ছে আপনার গণতন্ত্র রক্ষার জন্য দুই পক্ষই কি করতে থাকবে? সচেতন হতে হবে। জাতীয় সমস্যা চিহ্নিত করে দুই পক্ষকে সতর্ক থাকে সমস্যা করতে হবে, সমাধান করতে হবে। জনমত গঠন, বিকল্প নীতি উত্থাপন, বিশেষ করে বিরোধী দল বিকল্প নীতি উত্থাপন করবে। আমেরিকায় আমাদের দেশে যেরকম একজন আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী আছে, এটা যদি ইউকে হইতো তাহলে বিএনপি একজন শিক্ষামন্ত্রী নিযুক্ত করত। এই শিক্ষামন্ত্রী এক ধরনের পরিকল্পনা দিত, এই শিক্ষামন্ত্রী এক ধরনের পরিকল্পনা দিত। এটাকে বলা হয় ছায়ামন্ত্রী। এটা কি আপনারা জানেন যে পৃথিবীতে গুরুত্বপূর্ণ অনেক দেশে ছায়ামন্ত্রী আছে? হ্যাঁ, শ্যাডো পার্লামেন্ট। শ্যাডো পার্লামেন্ট, গুড। দেখি কি অবস্থা হইলো। শ্যাডো পার্লামেন্ট আছে। ড্র, স্ট্যাম্প, স্পটলাইট, ইরেজার, ফরম্যাট। কি একটা আকাম জানি করছি, এখন তো আমার মাউসে গেছি। ও, ঠিক হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, পরেরটা দেখি। এগুলা সহজ জিনিস, সরকার ও বিরোধী দলের রাজনীতি। এখানে দেখি রাজনীতি সামাজিকরণ জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকার ও বিরোধী দল প্রার্থী মনোনয়ন দিতে হবে, পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে, জবাবদিহি পুরোপুরি নিশ্চিত করতে হবে। আচ্ছা, আচ্ছা, মোটামুটি আমাদের এখানে যা আছে সবই পড়া হয়ে গেছে। আজকে কন্টেন্ট ছোট ছিল, কিছু কি বাদ পড়ছে কিনা আমি একটু দেখি। ভোটারদের যোগ্যতা আমরা পড়ে ফেলেছি। একটু বললেন তো ভোটারদের কয়টি যোগ্যতার কথা বলা আছে? হুম, একজন বলছে ভোটারদের আসলে সমাজতন্ত্র জাসদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষটার যে প্রধান কারণ, সেই প্রধান কারণটা কি আপনাদের জানা আছে? নাহলে আমি 1 মিনিটে বলে দিব, যেহেতু প্রশ্নটা করেছে আর একটু সময় আছে তাই আমি একটু বলে দিই। আচ্ছা, প্রধান কারণটা হচ্ছে দেখেন আওয়ামী লীগের কিন্তু সমাজতন্ত্র বলছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রীয় পলিসি সমাজতন্ত্র না, এটা হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। অর্থনৈতিক ন্যায় বিচার কি? সেটা হচ্ছে যে গরিবকেও যেমন গুরুত্ব দেওয়া হবে, ধনীকেও তেমন গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ অর্থনৈতিক ব্যাপারে এই বিষয়গুলা মেনে চলবে। কিন্তু সমাজতন্ত্রের যে একটা রাজনৈতিক পলিসি আছে সেটা কিন্তু গ্রহণ করে নাই। এটা গ্রহণ করছে কিন্তু আবার গণতন্ত্র। এবং সমাজতন্ত্রের স্টাইল, সমাজতন্ত্রে কিন্তু আপনার জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন হয় না। আপনারা চায়নায় যেটাই দেখতে পাচ্ছেন, এদের একটা কংগ্রেস থাকে, 4000-এর একটা কংগ্রেস থাকে, সেই কংগ্রেসের নেতা নির্বাচন করে। আমাদের দেশে তো এরকম কংগ্রেস কিছু নাই। চায়নায় কিন্তু এত দল নাই, একটা দল, যেরকম বঙ্গবন্ধু বাকশাল করেছিল সেরকম ছিল। একটা দল ছিল, এক দল থেকে নেতা চেঞ্জ হবে। অর্থাৎ দল চিরকাল একটাই থাকবে, শুধুমাত্র প্রেসিডেন্ট চেঞ্জ হবে। দল যাকে প্রেসিডেন্ট মনে করবে সেই প্রেসিডেন্ট হবে। কিন্তু আমাদের রাজনীতি তো এরকম ছিল না বঙ্গবন্ধুর বাকশালের আগে। আমাদের রাজনীতি ছিল সকল দল এখানে অংশগ্রহণ করতে পারবে, যাকে খুশি তাকে ভোট দেবে। তাহলে এই পলিসিটা কিন্তু আপনার জাসদ পছন্দ করে নাই। জাসদ চেয়েছিল দেশটা রাজনৈতিক পলিসি হবে রাশিয়ার মতো। রাশিয়া যেমন চাইবে এরকম হবে, সমাজতান্ত্রিক বিপ্লব ঘটবে, আধুনিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র এরকম। তারা বলতেছিল একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র হবে। এখন বৈজ্ঞানিক সমাজতন্ত্র যে কি জিনিস ভাইয়া, সেটা আমি মনে করেন 1% কোন রকম বুঝি, বাকি 99% এই বুঝি না। এমনকি জাসদের নেতারাও এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি জিনিস এটার ভালো ব্যাখ্যা আজও দিতে পারেন নাই। তখন এই তন্ত্র মন্ত্র নিয়েই বঙ্গবন্ধুর সাথে এই জাসদের নেতাদের ঝামেলা হয়েছে। আর জাসদের নেতাদের সাথে বঙ্গবন্ধুর সাথে ঝামেলা শুধু একটা গ্রাউন্ডে হয়নি, একটা গ্রাউন্ড হয়েছে তন্ত্র মন্ত্র নিয়ে ঝামেলা হয়েছে। আরেকটা বড় গ্রাউন্ড ছিল, এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে যুদ্ধকালে অনেক অফিসার, সেটা ম্যাজিস্ট্রেট হইতে পারে, অ্যাডমিন ক্যাডার হইতে পারে, পুলিশ অফিসার হইতে পারে, আর্মি অফিসার হইতে পারে, অনেক অফিসার পাকিস্তানে কিন্তু রয়ে গিয়েছিল যুদ্ধের সময়। কারণ এদের মধ্যে কিন্তু আমরা কনফার্ম করে বলতে পারি না কারা বেকায়দায় পরে আটকা পড়েছে। দুইটা ক্যাটাগরি হইতে পারে, একটা হচ্ছে পাকিস্তানে তারা আটকা পড়েছিল কিছু অফিসার, বাঙালি অফিসার। আরেকটা হইতে পারে পাকিস্তানকে ভালোবেসে তারা রয়েছেই, বা পাকিস্তানকে ভালোবেসে, দুই ক্যাটাগরির অফিসার। এখন আমরা তো এদের মধ্যে বাছাই করতে পারি না কে পাকিস্তানকে ভালোবেসে রয়ে গেছে আর কে পাকিস্তানে ঝামেলায় পরে আটকা পড়েছে। আমাদের তো বাছাই করার সুযোগ নাই, বুঝার উপায় নাই। তখন বঙ্গবন্ধু কি করছিল,
এই দুই প্রকারকেই অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসনে ইনক্লুড করেছিল। যেটা আপনার আটকা পড়ছে তারেও বাংলাদেশের প্রশাসনে ঢুকাইছে। আবার যেটা পাকিস্তানকে ভালোবেসে রয়ে গেছে তাকেও বাংলাদেশের প্রশাসনে ঢুকাইছে। তখনই আপনার এই জাসদ যারা আছে তারা এটা মারাত্মক ভেটু দিছে। তাদের চরম কথা ছিল যারা পাকিস্তানে আটকা পড়ুক বা রয়ে যাক তারা কখনো বাংলাদেশের প্রশাসনে ঢুকতে পারবে না। এটা নিয়ে আরেকটা ঝামেলা হইছে। আর বঙ্গবন্ধু প্রশাসন চালাইতে গিয়া দেখলো কি নাই? তার হাতে ম্যাজিস্ট্রেট নাই। তার বিচার বিভাগ চালাইবার জন্য তার হাতে জাজ নাই। আপনারা জানেন যুদ্ধাপরাধীদের বিচার তিনি ৩৭,০০০ এ শুরু করেছেন। এই ৩৭,০০০ তিনি একসময় বিচার করতে পারেন নাই। কেন করতে পারেন নাই জানেন? তার হাতে কি নাই? জাজ নাই। তার হাতে অ্যাডভোকেট নাই। তার হাতে লজিস্টিক সাপোর্ট নাই। তার হাতে টাকা নাই। এরপর তিনি এদেরকে সাধারণ ক্ষমার আওতায় এনে অনেকগুলাকে তিনি ছেড়ে দিয়েছেন। আর যারা গুরুতর অপরাধ করেছেন শুধু তাদেরকে রেখেছেন বিচার করার জন্য। তাহলে নতুন দেশ কিচ্ছু নাই। তাই বঙ্গবন্ধু এদেরকে ইনক্লুড করেছেন। কিন্তু জাসদ সেটা মেনে নিতে পারে নাই। এরপরে জাসদের সাথে তার তিক্ততা ব্যাপক হারে কি বেড়ে গেছে। এই হচ্ছে প্রধান ২ কারণ। একটা কারণ হচ্ছে ওই পাকিস্তান ফেরত দিয়ে বাংলাদেশের প্রশাসন চলতে পারে না। আরেকটা প্রধান কারণ হচ্ছে কেন সেটা রাশিয়ার আন্ডারে রাশিয়ার মতো করে বৈজ্ঞানিক সমাজতন্ত্র হলো না। এই তন্ত্রমন্ত্র নিয়ে ঝামেলা। তাদের আরেকটা কথা ছিল আমাদের তো গণতন্ত্র ডেমোক্রেসির দরকার নাই। আমাদের তো আমেরিকা সাপোর্ট করে নাই যে আমরা ডেমোক্রেসি চাইবো। আমাদের সমর্থন করেছে কে? রাশিয়া। সুতরাং আমরা কেন ডেমোক্রেসি চাইবো? এটা ছিল তাদের প্রধান লজিক। যে আমাদের যদি আমেরিকা সাপোর্ট করতে তাহলে আমরা ডেমোক্রেসি চাইতাম। কিন্তু রাশিয়া সাপোর্ট করেছে। সুতরাং আমাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রে যেতে হবে। এইসব নিয়ে তাদের তন্ত্রমন্ত্র নিয়ে পরে ঝামেলা শুরু হইছে। ঠিক আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আজকে মনে হয় আমরা ২য় ক্লাস একটু তাড়াতাড়ি শেষ করতে পারলাম। কনটেন্ট কম থাকলে এই এক সুবিধা। ওকে। আজকে আল্লাহ হাফেজ। ওকে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়া, পিডিএফটা একটু আপলোড করে দিয়েন। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।